আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইক্রোফোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম আমাদের বিসিএস এর প্রশ্ন সমাধান ক্লাস নিয়ে। এটা হচ্ছে আমাদের 26তম বিসিএস এর প্রশ্ন সমাধান এবং এটা হচ্ছে আমাদের 16তম ক্লাস। মানে এর আগে কিন্তু আমরা আরও 15টা ক্লাস নিয়েছি বিসিএস এর প্রশ্ন সমাধানের উপর। তো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন প্রিয় ভাই বোন আমার, খুব দ্রুত আমরা তৈরি করে শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পারবো। হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন মানে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবো ইনশাআল্লাহ। যে ইনফরমেশনগুলো থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন আমি দেখছি যে আপনার নিবন্ধনে চলে আসছে, মানে এবার 18তম নিবন্ধনে আসছে এবং অনেক প্রশ্ন প্রাইমারিতে আসছে, এবং এই জিনিসগুলোই কিন্তু বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছি শেয়ার করে দিই। এবং আমি আবার বলে রাখি, আজকের এই ক্লাসটি বিসিএস এর জন্য নয়, প্রাইমারির জন্য নয়, নিবন্ধনের জন্য নয়, বরং সবার জন্য। আমি আবার বলছি, আজকের এই ক্লাসটি সবার জন্য। সো বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড যারাই আছেন না কেন, সবাই যদি মন দিয়ে ক্লাসটি দেখেন। কারেমুল্লাহ সালিসের নামাজ কি পড়ছেন? এরা কি মানুষ? আমি হচ্ছে আমার নামাজ শেষ হয় এখানে 10টা 3-এ। নামাজ কি পড়ছেন? তা আপনি না পড়ে না আসলেন কেন? আমি এইটা চিন্তা করি। আপনি কি মসজিদে বই কমেন্ট করছেন? আপনি না, নামাজ পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আর এই যে কারিমুল হাসান এমন হয় নামাজের সিজদা দিচ্ছে আর ওইনে বসে মোবাইল টেপে। কিছুদিন আগে একটা ভাইরাল হলো না, ইমাম সাহেব এরকম কি করে বুকের মধ্যে থেকে মোবাইলটা বাইর করে সে মোবাইল টেপে আর সূরা পড়ে। এখন এই যে কারিমুল হাসান কি করছে, সিজদায় গেছে, যা পরে মোবাইলে দেখতেছে, জব বিডিসি লাইভে গেছে, বলতেছেন আপনারা কি নামাজ পড়ছেন? হ্যাঁ ভাই, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে রে ভাই। 10টা 3-এ শেষ হয়। হ্যাঁ, আমাদের এখানে 10টা 3-এ নামাজ শেষ হয় অনেক জায়গায় 9টায় শেষ হয়। আগে স্যার হচ্ছে একটু দেরিতে শেষ হইতো। হ্যাঁ, সূরা তারাবিলে 9টার মধ্যে, 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। আগে হচ্ছে আমাদের এখানটাতে আপনার ওই 10:30টায় শেষ হইতো, তখন 1.5 পারা করে পড়তো স্যার। এখন হচ্ছে 1 পারা পরে একটু তাড়াতাড়ি শেষ হয়, 10টা 3-এ শেষ হয়। হ্যাঁ, নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবু মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা উচিত। নামাজ না পড়লেও মনে করা উচিত নামাজ পড়ছে। আর যদি পড়ার পরও কেউ মনে করে যে পড়ে নাই, তাহলে এটা এই দেখেন মনিরুজ্জামান মনসি স্যার, আমাদের নামাজ শেষ হয়েছে তো 9টায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারা লাগায় কয়টা নামাজ শেষ হয়েছে জানান তো? আমাদের তো সে সিজদায় যাইয়া মসজিদে বইয়া খবর নিতেছে, জব মেডিসিন ক্লাস হইতেছে। মানে বড় এরা নামাজি বাংলাদেশের। আচ্ছা, কত মানুষ যে আছে, কত টাইপের বাংলাদেশে। আচ্ছা, কি রাসেল মুন্সি লিখছে, স্যার আমার নামটা বলেন, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ওকে রাসেল মুন্সি, তোমার ঈদে যেন বিয়ে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। রমজানে কিন্তু দোয়া করলেই কবুল। সো নাসির স্যারের মতো একজন কি বলে পবিত্র মানুষ দোয়া করছে, তার মানে তার বউ নাই, মানে তো তার তো আর জীবনে কোনো গুনাহ নাই। সো নিবন্ধনের ইংলিশ ক্লাস দরকার স্যার। আসসালামু আলাইকুম। 9:15 খাদিজার বলছে 9:15 শেষ হয়েছে। আমার তুমি কি জামাতে গেছিলে? না না, ও তো বাসায় পড়ে। কে ওর হাজবেন্ড নাই, স্বামী নাই, ও দেখে না কয়টা নামাজ শেষ হয়? আপনি জানেন কেমন ওর হাজবেন্ড আছে? ও, তাও তো কথা ঠিক। আপনি মিয়া এমন জায়গায় হাত দেন মিয়া, আপনি হাত দিছি কোথায় আবার? না মিয়া, আপনি মানুষ, আপনি কি করলেন? আপনি মানুষ হবেন না, আপনি এই যে আওয়ামী লীগ আপনি মানুষ হইতে পারবেন না। আচ্ছা, যাই হোক, সাইদুল স্যার আপনার ক্লাস অনেক পচা লাগে, আপনার নলেজ আরো বরকত দান করেন। থ্যাংক ইউ সো মাচ। ইমরান হোসেন আপনার সুনাম করছে, মেয়ে করে করলে তো ঠিকই কইতেন। এই যে ইমরান কত সুন্দর আপনার কমেন্ট, কত সুন্দর করে লিখে দেখছেন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আমি বুঝতেছি রাসেল মুন্সি অলরেডি বিয়ে হয়ে গেছে, সব ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদে সাদু স্যারের দাওয়াত। ইনশাআল্লাহ আপনারা কিন্তু দাওয়াত দিতেছে বিয়ে, ছাত্র বিয়ে খেতে দেবেন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দিই এবং অবশ্যই সবাই শেয়ার করে ডান লিখবো। এখানে 300 ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গেছে। 300 ভাই বোন শেয়ার করে দিলে মোটামুটি ধরেন 1000-2000 স্টুডেন্ট এমনি চলে আসবে। একটু দ্রুত শেয়ার করে ডান লিখবো। আমি আবার বলছি, আপনারা যদি আমাদের মোটিভেশন দেন, শেয়ার করেন রেগুলার, তাহলে কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, এবং আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। স্যার কিন্তু অলরেডি বিসিএস এর প্রশ্ন সলভ শুরু করে দিয়েছে, বাংলা প্রশ্ন। আমি ইংরেজি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে বাংলা, ইংরেজি, কেমের 4টা বিষয়েরও যদি বিগত বছরের সবগুলা বিসিএস এর প্রশ্ন শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু ইনশাআল্লাহ কমন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, কারণ এই প্রশ্নগুলোকে বেস ধরা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই শেয়ার করে ডান লিখি। গুড, শেয়ার ডান। উম্মে আফিয়া, নজরুল ইসলাম, মাশাআল্লাহ, মাহবুব হোসেন শেয়ার করে লিখেছেন, রিমু ইসলাম, উম্মে আফিয়া, শামিমা জিয়া। গুড, সবাই একটু শেয়ার ডান লিখি, সবাই দ্রুত। সুহেল স্যার আমার চাচাতো ভাই লাগে। গুড, ভালো, মাশাআল্লাহ, গুড। ওকে, দ্রুত। রোশনি খাতুন ডান লিখে দিয়েছেন। আমরা দেরি করব না। ক্লাস দেখতে চাই, দেখবা আপেলে কোন অ্যাসিড থাকে? কে বলতে পারেন আপেলে কোন অ্যাসিড থাকে? একটু বিজ্ঞান ক্লাস দেখতে চাই, আমি একটু বিজ্ঞান ক্লাস দেখিয়ে দিই। বলেন তো, টমেটোতে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কে বলতে পারেন তেঁতুলে কোন অ্যাসিড থাকে? যে বলতে পারবেন তাকে আমি তেঁতুল খাওয়াবো। বলেন তেঁতুলে কোন অ্যাসিড থাকে, বলেন।
তেঁতুল কি স্যার আপনার বাগানের তেঁতুল? তেঁতুল বাগানে হয় না, তেঁতুল হয় গাছে, ও আচ্ছা। চাষ করা হয় না, বুঝছেন? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বড় বড় গাছ হয়, বুঝছেন? ওখানে এরপর ঝুলে ঝুলে থাকে। তাই না? গুড। এই যে বলছে ম্যালিক অ্যাসিড, কিন্তু খাদিজার অ্যাসিড বানানটা ভুল। হ্যাঁ, তেঁতুলের টার্টারিক অ্যাসিড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেছো কিভাবে বিজ্ঞান পড়তে হয়? থ্যাংক ইউ। এরপরে এই শেয়ার করে রান লিখেন। অ্যাসিডের নাম লিখতে বলছে কি? হ্যাঁ, তাড়াতাড়ি করেন। অ্যাসিড বানানটা কে কে পারেন? দেখেন, একজনও অ্যাসিড বানান পারেন না। দেখছেন, মান সম্মান আছে, কেমনে চাকরি হলো? হ্যাঁ স্যার, আমি কিন্তু অ্যাসিড বানান পারি স্যার। একজন স্টুডেন্ট অ্যাসিড বানানটা পারলো না, মান সম্মান আর কিছু রইল না। এরকম কিছু স্যার? এই দেখো, দেখো আমাদের সাইদুল স্যার একজন ইংরেজির গুরু, সে বাংলার দেখেন কত সুন্দর একটা অ্যাসিড বানান লিখেছিল, আর আপনারা অ্যাসিড বানান পারলেন না। দেখছেন? গুড। এখন সাধু স্যারটা দেখে দেখে অনেকেই লিখতেছে অ্যাসিড বানান। দেখছেন? গুড। সবাই পারে, কই সবাই শেয়ার পারে। কই আজকে? আপনাদের সাথে কি প্রেম নাই? কথা বলেন না, প্রেম নাই আপনাদের শরীরে? রোজা রাখবেন, প্রেমের জায়গায় প্রেম থাকবে, এত প্রেম কম কেন বলেন? সবাই শেয়ার করে দেয় দ্রুত দ্রুত, আমরা কিন্তু দেরি করব না প্রিয় দ্রুত 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 দ্রুত। এই তো গুড, এই যে আজাদ হোসেন অ্যাসিড বান পেয়েছে। গুড, সবাই মাশাআল্লাহ। পারতেছে, সবাই 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 একটু শেয়ার করে। শেয়ার করে রান লিখে দিই। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ এখন। ওকে, মাইক্রোফোন দিয়ে যান। এই যে অত নেবেন আপনি? হুম। দুইটা নেবেন, একটা নেবেন? একটাই দেন না। এটা বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দেন। টিপ দিব? দেন না। না না, শেয়ার ডান। গুড গুড, সবাই শেয়ার করে রান লিখে দিই। সবাই দ্রুত দ্রুত দ্রুত। এই একটা আছে, এটা কি করবে? এটা না, আরেকটা আছে। আচ্ছা, ওকে, যেহেতু সবাই শেয়ার করে নিয়েছেন, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। এভরিবডি, এবং এটা বুঝতে পারতেছেন রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। এবং আজকের এটা আমরা মূলত আজকে 26তম বিসিএস প্রশ্ন নিয়েছি। আমি দেখলাম এই 26তম বিসিএস অনেকগুলো প্রশ্ন নিবন্ধন বা প্রাইমারিতে সরাসরি চলে এসেছে, এবং আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ একটু পরে। এই জন্যই বলছিলাম যে আজকের ক্লাসটা সবার জন্য, বিসিএস প্রাইমারি নিবন্ধন সবার জন্য এই ক্লাস, তো সবাই দেখা উচিত ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, এই যে এভরিবডি প্রিয় ভাই বোন আমার, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। তারপরে আইদার, ইচ, আইদার, নাইদার, এই যে জিনিসগুলা, ইচ, আইদার, নাইদার, এই জিনিসগুলোর সাথে ভার্বটা সিঙ্গুলার হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হয়। ইচ, আইদার, নাইদার, এবং যতগুলো ইনডেফিনিট প্রোনাউন রয়েছে এদের সাথে সারা জীবন ভার্বটা কি হয় বলেন? সিঙ্গুলার হয়। ইজ হয়, অথবা ওয়াজ হয়, অথবা হ্যাজ হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? হ্যাজ হয়। সো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, ভার্বটা যেহেতু সিঙ্গুলার হবে, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে ভাইয়া? হ্যাভ হয়। দেখেন, এভরিবডি মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার একজন। পৃথিবীর যেখানে দেখবেন এভরিবডি অথবা এভরি অথবা ইচ অথবা এভরিওয়ান, তার পরিবর্তে লিখবেন একজন। একটু খেয়াল করে দেখেন, এই যে এভরিওয়ান মানে, এভরিবডি মানে কয়জন ভাইয়া? একজন। একজনের সাথে কি হ্যাভ হয়? ওই আর হয়? হয় না। আপনি হ্যাজ দিবেন, ভালো কথা, হ্যাজ এর পরে জীবনে কোনোদিন দিবেন ওয়ান্ট হয়? হ্যাজ ওয়ান্ট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। হ্যাজ আছে মানে এরপরে কি হবে বলেন? ভি3, হ্যাজ প্লাস ভি3। এবং হ্যাজ প্লাস ভি3 মানে হচ্ছে ভাই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভরিবডি হ্যাজ গান দেয়ার, মানে সবাই সেখানে গিয়েছে। এভরিবডি হ্যাজ ডান, কি বলে, হিজ হোমওয়ার্ক, সবাই তার বাড়ির কাজ করেছে, তাই না? এরকম কিছু একটা মিন করে। সো অফকোর্স এই হ্যাজের পরে ওয়েন্ট হবে না, হবে না, হবে না। ওয়েন্ট কেন দিলেন? ওয়েন্ট কেন দিলেন? মানে আনসার কি হবে বলেন? এভরিবডি হ্যাজ গান দেয়ার, এভরিবডি হ্যাজ গান দেয়ার। তাহলে হ্যাজ আছে, ভি3 আছে, হ্যাজ আছে, ভি3 আছে, হ্যাজ আছে, ভি3 আছে। আনসার হবে সি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সামনের পরীক্ষা কমন পাবেন। বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 11 থেকে 20 নম্বর গ্রেড হোক, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, হ্যাঁ, তারপরে কি বলে এটাকে, সড়ক পরিবহন, হ্যাঁ, যে কোনো পরীক্ষা আল্লাহ চাইতে কমন পাবেন। এই জন্য সবাই মন দিয়ে ক্লাসটি করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেন ইনশাআল্লাহ, কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু আমরা মোটিভেটেড হব। এবং শুনেন না, আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে লাভ রিয়েক্ট দেই না প্রিয় ভাই বোন আমার। আমাদের ক্লাসটাতে আমরা সবাই লাভ রিয়েক্ট দেন প্রিয় ভাই বোন আমার। লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ প্রচুর বেড়ে যায়। আপনারা কিন্তু আজকে রিয়েকশন ইউজ করতেছেন না, এটা কিন্তু ঠিক না প্রিয় ভাই বোন আমার। সবাই রিয়েকশন ইউজ করেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন। গুড, সবাই রিয়েকশন ইউজ করি, সবাই। এই তো গুড, সবাই রিয়েকশন করতেছে, মাশাআল্লাহ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এই তো সবাই রিয়েকশন ইউজ করতেছে। আর এখানে 350 ভাই বোন, আল্লাহ 400 জন ভাই বোন শেয়ার হয়েছে 69। এটা কি ঠিক বলেন? এটা একদমই অন্যায়, অবিচার। সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ, যাতে করে আমাদের প্রিয় ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যায় এবং সবাই ক্লাসটা করে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। ওয়েন্ট যে দিয়েছে তাকে মারতে হবে। ওয়েন্ট কেন দিলেন? আমাদের মাসুদ রানা ভাই কত সুন্দর করে লিখছে, দেখছেন?
ওয়েন যে দিয়েছে তাকে মারতে হবে, মারা দরকার নাই, প্রশ্ন তো এইভাবে বানায়। আমরা দেখতেছি কেমনে প্রশ্ন বানায়, হওয়ার কথা V3 দিয়ে রাখছে when। আচ্ছা দেখেন তো ভাইয়া এই প্রশ্নটা পারেন নাকি? এটা কি আসছে না আসে নাই বলেন, সত্যি করে মন থেকে বলেন তো এই প্রশ্নটা কি আসছে না আসে নাই? একবার না অনেকবার, এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষা আসছে, অনেকবার অনেক পরীক্ষা আসছে। দেখেন প্রশ্নটা আসছে কিনা দেখেন না, এই জিনিসগুলোই তো বারবার আসে। দেখেন আমি হয়তো বুঝাইতে পারি না, হায় আফসোস, আমি যদি কোনোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে এই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ। আফসোস, দেখেন আমি এতবার বলার পরও আমাদের ভাই বোনরা কিন্তু সবাই শেয়ার করেন নাই। 406 জন ভাই বোন, 80টা শেয়ার হয়েছে। আফসোস আপনাদের অক্ষমতার প্রতি। সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিই যাতে করে আমাদের প্রিয় মানুষরা ক্লাসগুলো দেখতে পারে এবং উপকৃত হইতে পারে। তো এটা আমরা মোটামুটি সবাই পারি, কারণ এটা একটা অনেক কমন একটা প্রশ্ন। ট্রেন ইজ রানিং। আচ্ছা, ট্রেন রানিং, ট্রেন এবং বিমানের স্কেজুল সাধারণত মেনটেন করা হয়, টাইমটা সময় মতো দেওয়া হয় আর কি। তো সময় মতো বোঝানোর জন্য আসলে অন টাইম বোঝানো হয়, অন টাইম। আর অন টাইম মানে হচ্ছে সময় মতো, এবং মজার উপর হচ্ছে এই সময় মতোটা একদম এক্সাক্ট টাইম বোঝায়। কথার কথা 9টা মানে 9টা, যদি বলা হয় যে 9টায় বিমান ছাড়বে, 9টা মানে 9টা, 9টার আগেও না পরেও না, আগেও না পরেও না, এমন বোঝানোর জন্য সাধারণত ইন টাইম ব্যবহার মানে অন টাইম শব্দটা ব্যবহৃত হয়। অন টাইম মানে এক্সাক্ট সময় মতো। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ট্রেন ইজ রানিং, ট্রেনের সাথে সারা জীবন কি হবে? অন টাইম হবে। যদিও এখন সব জায়গায় অন টাইম মেনটেন করা হয় না। এখন কয়েকদিন আগে হচ্ছে আমি বিমানে সৈয়দপুর গিয়েছিলাম, তো দেখলাম যে আমি ওই আমার ফ্লাইট ছিল সম্ভবত 11টায়, অথচ এই ফ্লাইট প্রায় 1.5 ঘন্টার মতো দেরি করছে, আপনার 1-1.5 ঘন্টার মতো দেরি করছে। মানে আমি জাস্ট অবাক। মানে বিমানের স্কেজুল সাধারণত মিস হয় না, কিন্তু আমাদের কি বলে ডোমেস্টিক যেই আপনার কি বলে ফ্লাইট গুলো, এগুলো অনেক সময় দেরি করে ফেলে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, তবে অন টাইম হবে। হ্যাঁ, অন টাইম মানে সময় মতো। বিমান এবং ট্রেনের সাথে সাধারণত অন টাইম ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মাই ফাদার হ্যাজ নো ইন্টারেস্ট। প্রচুর আসিত একটা প্রশ্ন, অনেকবার আসছে। এই প্রশ্ন আমি কতবার পড়াইছি, আমি বিসিএস এ পড়াইছি, নিবন্ধনে প্রাইমারিতে অনেকবার পড়াইছি। তাহলে দেখেন গানের প্রতি আগ্রহ থাকার ক্ষেত্রে সাধারণত ইন্টারেস্টের সাথে কি হয়, এই দেখেন একটা মজার একটা বুদ্ধি আছে। দেখেন ইন্টারেস্টের শুরুটা কি, ইন্টারেস্ট বানানোর শুরুটা ইন দিয়ে, এই জন্য ইন্টারেস্টের সাথে ইন হবে। প্রিয় ভাই বোন আমার, সিম্পল, ঠিক আছে, জাস্ট সিম্পল। তাহলে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, গানের প্রতি আগ্রহ বোঝাতে ইন্টারেস্টের পরে ইন হয়। তাহলে ইন্টারেস্ট ইন মিউজিক মানে আমার ভাইয়ের গানের প্রতি কোনো আগ্রহ নাই। এটারই সমর্থক আরেকটা শব্দ হচ্ছে প্রিয় ভাই বোন আমার টেস্ট ফর। প্রচুর আসে, এগুলো প্রচুর আসে। আমি আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আমি বারবার বলছি, এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা ক্লাসটা করতেছেন সত্যিকার অর্থে উপকৃত হবেন। সারাদিন রোজা রাখার পরে, তারাবি পড়ার পর নিঃসন্দেহে ক্লান্ত, মন চাচ্ছে একটু ঘুমাই থাকি। আরে ভাই, একটু শুয়ে শুয়ে দেখেন। আপনার যদি বসে ক্লাস দেখতে ক্লান্ত লাগে, আপনি শুয়ে শুয়ে হলে ক্লাসটা দেখেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, টেস্ট ফর মানেও আগ্রহ থাকা, তাহলে ইন্টারেস্ট ইন মানেও আগ্রহ থাকা, টেস্ট ফর মানেও কি ভাইয়া? আগ্রহ থাকা। তাহলে ইন্টারেস্টের সাথে ইন হয় আর টেস্টের সাথে কি হয়? ফর হয়। অনেক সময় পরীক্ষা এটাও চলে আসে, মাই ব্রাদার হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, গানের প্রতি আমার ভাইয়ের কোনো আগ্রহ নাই, গানের প্রতি আমার ভাইয়ের কোনো আগ্রহ নাই। ক্লিয়ার? আমাদের সুরায়া পারভিন নিবন্ধনের রিটেন ইংলিশের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং সেটা গতকালকে হইলো না নাকি, গতকালকে বা গতকালকের আগের দিন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্লাস অলরেডি হইছে। ঠিক আছে, ওকে ভাই। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে অনেকবার করে আসছে। হ্যাঁ, ইন্টারেস্টের ফর কোন বিষয় সম্পর্কে অধিক জানার আগ্রহ। গুড, খুব মজার একটা তথ্য এখানে দেখেন। কোনো বিষয় সম্পর্কে যদি অনেক বেশি জানার আগ্রহ থাকে কোনো বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে ইন্টারেস্টের পরে ফর হয়। ঠিক আছে, এবং সঙ্গীতের প্রতি আগ্রহ বোঝাতে ইন্টারেস্টের সাথে ইন হয়। ইন্টারেস্ট উইথ বলতে কোনো কিছু নাই। আর ইন্টারেস্ট এট মানে হচ্ছে ভাই খেলাধুলায় আগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে ইনশাল্লাহ, ভাই বোঝা গেছে? তাহলে আই হ্যাভ ইন্টারেস্ট, কথার কথা এট, ক্রিকেটের প্রতি আমার মারাত্মক আগ্রহ রয়েছে, এমন কিছু মিন করে। ক্রিকেটের প্রতি কি রয়েছে বলেন? আগ্রহ রয়েছে। আই হ্যাভ ইন্টারেস্ট এট ক্রিকেট। ওকে, পরের প্রশ্ন, আই এম লুকিং ফরওয়ার্ড। মজার একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন নিবন্ধনে মোটামুটি ধরেন কথার কথা আমার মনে হয় যে মোটামুটি 15-20 বার আসছে, এবং হয়তো আবার আসবে ইনশাআল্লাহ। প্রচুর আসে, প্রচুর আসে। দেখেন এই যে লুক ফরওয়ার্ড, মনে আছে ওই যে ডট ডট ডট, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, তারপরে ওই যে অবজেক্ট টু, বুঝছেন? এই যে জিনিসগুলো এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, মানে প্রচুর আসে। সাধারণত আমরা জানি যে টু এর পরে সাধারণত বেস ফর্ম হয়, তাই না প্রিয় ভাই বোন আমার? টু এর পরে কি হয় বলেন? বি ওয়ান হয় বা ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু কিছু টু আছে যাদের পরে বেস ফর্ম না হয় আইএনজি হয়, পুরাই উল্টা। আর সেটা হচ্ছে ভাইয়া, তার মধ্যে একটা হচ্ছে ভাইয়া লুক ফরওয়ার্ড টু, আর একটা হচ্ছে উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে
ওই যে অবজেক্ট টু, এই জিনিসগুলো পরে সাধারণত ভার্বের সাথে কি হবে, ইজ ফর্ম হয় আইএনজি হয়। তো তাহলে করে দেখেন এখানে টু নাই মানে কাটা, এখানে টু 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 আছে ঠিকই, কিন্তু এই যে দেখছেন আইএনজি নাই মানে কাটা, কারণ এই লুক ফরওয়ার্ড এর পর আইএনজি হবে। হ্যাঁ, আইএনজি হবে। এখানে টু আছে ঠিকই, আইএনজি নাই মানে কাটা, তাহলে টু আছে আইএনজি আছে, টু আছে আইএনজি আছে, টু আছে আইএনজি আছে। এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সময় টুটা এখানেই দেওয়া থাকে, আপনাকে বাড়তি করে খোঁজার দরকার নাই। তাহলে আই লুক ফরওয়ার্ড টু বা আই এম লুক ফরওয়ার্ড টু বা আই এম লুকিং ফরওয়ার্ড টু, যখন দেখবেন জাস্ট এখানে আইএনজি খুঁজবেন। ঠিক আছে, এদের সাথে সবসময় ভার্বের সাথে কি হয় বলেন, আইএনজি। ভার্বের সাথে কি হয়, আইএনজি। ভার্বের সাথে কি হয়, আইএনজি। ক্লিয়ার? হ্যাঁ, 19তম নিবন্ধনের নতুন ব্যাচ অলরেডি কি বলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, 1 তারিখ থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ 19তম নিবন্ধনের ব্যাচ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেন, এই দুইটা নাম্বারে। হ্যাঁ, এই দুইটা নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন প্লিজ। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এই যে এখানটাতে ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অথবা এক্স্যাক্টলি বি ইউজ টু। এবার কিন্তু একটা আসছিল আই এম ইউজ টু। সো এই যে এটা প্রচুর আসে, হ্যাঁ, ডিভোটেড টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে ইনার্টস টু, তারপর হচ্ছে কনফেস টু, অবজেক্ট টু ইত্যাদির পর ভার্বের সাথে কি হয় বলেন, আইএনজি হয়। স্ক্রিনশট মারি রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গুড। ওকে, চুজ কারেক্ট ফ্রম প্যাসিভ। দেখেন এই প্রশ্নটা পড়াইছিলাম, কবে পড়াইছিলাম বলেন, প্রাইমারি পরীক্ষার আগের দিন যে সাজেশন ক্লাস নিয়েছিলাম সেদিন কিন্তু পড়িয়েছিলাম, এবং ভাই আপনাদের একটা বুদ্ধি দিয়েছিলাম যে হু থাকলে প্রিয় ভাই বোন আমার কি হয় বলেন তো ভাইয়া, সেটা বাই হোম দিয়ে শুরু হয়। সরি, হু থাকলে বাই হোম দিয়ে শুরু হয়, হু থাকলে কি দিয়ে শুরু হয়, বাই হোম দিয়ে শুরু করতে হয় প্যাসিভ করার সময়। তো একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায় আর আমরা কেমনে আনসার করি। তো একটু খেয়াল করে দেখেন ভাইয়া, হু থাকলেই বাই হোম দিয়ে শুরু করতে হবে, কোনো কথা নাই। ঠিক আছে, তো বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, একটা অপশনে বাই হোম আছে, আনসার হবে সি। ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ওই ব্যাস। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। ছোট্ট একটা টিপস, হু থাকলে বাই হোম দিয়ে শুরু হবে, দেখেন একটা অপশন বাই হোম আছে, এটাই আনসার। পুরো বাক্য আপনার দরকার নাই তো। বেশিরভাগ সময় আপনি ছোট্ট ছোট্ট একটা দুইটা টিপস দিয়ে দেখবেন যে আনসার বের হয়ে গেছে। পরীক্ষার হলে মনে মানুষ মানে আমাদের বেশিরভাগ ভাই বোন মনে করে ভয়েস নারেশন কঠিন, কিন্তু পরীক্ষার হলে ভয়েস নারেশন আনসার করা পৃথিবীর সবচেয়ে সহজ। এটা আমি অনেকবার দেখিয়েছি এবং আবার দেখাবো সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। ভাই এখনো যারা শেয়ার করেনি, আমি আমি কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু ইদানিং শেয়ার করছেন না, এটা কিন্তু ঠিক না। 500 ভাই বোন অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন, একটু শেয়ার করে দেন সবাই। এটা করে যেটা হবে যে আমাদের পরিচিত ভাই বোন যারা রয়েছে আমাদের ফ্রেন্ড লিস্টে, তারা সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ, এবং সবাই আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, দেখেন আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এই প্রশ্নটা কি আসছে না আসেনি বলেন, পড়াইছি কিনা, প্রচুর আসছে প্রশ্ন এবং আবার আসছে। তাহলে ভাই আপনাদেরকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে দেখেন ভাইয়া, বিফোর অর্থ কি ভাইয়া, আগে। বিফোর অর্থ কি, আগে। এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে কি হয়, হ্যাড প্লাস ভি থ্রি হয়, আর বিফোরের পরে ভি টু হয়। আবার দেখেন আফটার অর্থ কি ভাইয়া, পরে। টেকনিকটা মনে রাখেন প্লিজ, আফটার অর্থ পরে, এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় মানে হ্যাড প্লাস ভি থ্রি হয়, আর আফটারের আগে কি হয় বলেন তো ভাইয়া, ভি টু হয়। তাহলে বিফোর অর্থ কি ভাইয়া, আগে, এই জন্য বিফোরের আগে হ্যাড প্লাস ভি থ্রি হবে। তো খেয়াল করে দেখেন এখানে কি আছে, বিফোর আছে, বিফোর আছে, আছে কি না বিফোর, তাহলে বিফোরের আগে হেড প্লাস ভি থ্রি হবে। তো হেড প্লাস ভি থ্রি নাই মানে কাটা, হেড প্লাস ভি থ্রি নাই মানে কাটা, হেড প্লাস ভি থ্রি নাই মানে কাটা, একটা অপশনে হেড আছে ভি থ্রি আছে, হেড আছে ভি থ্রি আছে, হেড আছে ভি থ্রি আছে, জাস্ট আনসার হবে বি। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস ভি থ্রি। তো খেয়াল করে দেখেন হেড আছে ভি থ্রি আছে, এন্ড দেন ওইখানে কিন্তু ভি টু আছে। তাহলে বিফোরের আগে হেড প্লাস ভি থ্রি এবং বিফোরের পরে ভি টু। ক্লিয়ার? আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ হুবহু আপনি সামনের অনেক পরীক্ষা কমন পাবেন আল্লাহ চাইতে। তো যারা ক্লাসটা করবেন মানে সুপার উপকৃত হবেন, সুপার সুপার উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোনো কারণে যদি কেউ ক্লাসটা মিস করে থাকেন, নিঃসন্দেহে এটা বোকামি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হি ইজ ডিভয়েড। এই যে দেখেন এটা অনেকবার পড়াইছি তাই না বলেন, এই যে এডমিট, এডমিট। তাহলে এডমিটের পরে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ হয়। তারপরে দেখেন এই যে ডিভয়েড, ডিভয়েডের পরে কি হয়, অফ হয়। কনসিস্ট, কনসিস্টের পরে অফ হয়। কনফিডেন্ট, কনফিডেন্টের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ হয়। শিওর, শিওরের পরে কি হয়, অফ হয়। শিওর, শিওরের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ হয়। তারপর হচ্ছে একিউজ, একিউজড, একিউজড এর পরেও কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ। এই জিনিসগুলো মোটা মানে পরীক্ষা আসবে তাই না, না এগুলো আসবে না, বরং সবগুলাই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা 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 সবগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এজন্য এত চিল্লাচিল্লি করে বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। সত্যিকার অর্থে যারা ক্লাসগুলো করতেছেন বা করবেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, তারা দেখবেন পরীক্ষায় হুবহু
এই প্রশ্নগুলো কমন পাবেন এবং আপনাদের কি বলে মানে সাইদুল স্যারের চেহারা বা নাসির স্যারের মৌলুদ স্যারের চেহারা দেখবেন আপনাদের চোখের সামনে ভাসতেছে ইনশাআল্লাহ পরীক্ষার হলে। এত ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখনো পর্যন্ত যারা শেয়ার করি নাই তারা শেয়ার করে দিই এবং মনোযোগের সাথে ক্লাসটা করি এবং অবশ্যই সবাই নোট করবো ইনশাআল্লাহ, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ভাই একটু লিখে রাখেন প্লিজ, প্রিপোজিশন পড়ার এটা হচ্ছে বেস্ট ওয়ে। মানে আপনি যদি একটা প্রিপোজিশন পেয়ে যান, ওইটার সাথে মানে অফ ওয়ালা কথার কথা একটা অফ ওয়ালা প্রিপোজিশন পেয়ে গেছেন, এটার সাথে কানেক্টেড যতগুলো আছে একটু স্মরণ করবেন। টু ওয়ালা একটা প্রিপোজিশন পেয়ে গেছেন, মানে টু দিয়ে যে প্রিপোজিশন হয় সেরকম টু ওয়ালা যতগুলো প্রিপোজিশন আপনার মানে কাছাকাছি আছে সান্নিধ্যের মধ্যে, এগুলো একটু স্মরণ করবেন, তাহলে দেখবেন আজীবন ভুলবেন না। তাহলে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ডিভয়েড অফ মানে হীন, হীন মানে না থাকা, না থাকা মানে আরেকটা বাংলা হচ্ছে বর্জিত। তাহলে একই মানে ওয়ার্ডের তিনটা বাংলা। ডিভয়েড অফ মানে হীন, হীন, হীন মানে না থাকা, না থাকা মানে কি ভাইয়া বর্জিত। তার মানে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স মানে তার কমন সেন্স নাই, সে কমন সেন্স হীন অথবা সে কমন সেন্স বর্জিত। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, পাগলারা পাগলিরা ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাল্লাহ। এই যে 18তম নিবন্ধনে আসছে। 18তম নিবন্ধন মানে কি গত 10 বছর আগে পরীক্ষা হয়েছে না। 18তম নিবন্ধন মানে 2024 সালের কয় তারিখে যেন প্রশ্ন হলো? 15 তারিখ, 15 মার্চ, তাই না? বলেন একদম লেটেস্ট প্রশ্ন। 15 মার্চ নাকি কবে হলো, তাই না? একেবারে লেটেস্ট প্রশ্ন 18তম নিবন্ধনে আসছে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু 26তম বিসিএস এর প্রশ্ন আজকে আমরা পড়াচ্ছি। এই যে বারবার চিল্লাচিল্লি করি, আপনারা হয়তো বুঝতেছেন না, একটা সময় বুঝবেন ইনশাআল্লাহ। সময় থাকতে যারা সময়ের কদর করে তারা জীবনে অনেক বড় হয়। সময় থাকতে সময়ের মূল্য না দিলে জীবনে অনেক আফসোস করতে হয়। তো যারা বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আসো অথবা আছেন, হ্যাঁ, অথবা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, ক্লাসগুলো মন দিয়ে করেন। আমাদের এই ফ্রি ক্লাসগুলো থেকেই অ্যারাউন্ড আমাদের বেশিরভাগ ভাই বোন কথার কথা আপনার 70-80% কমন পাইছে আলহামদুলিল্লাহ, শুধু ফ্রি ক্লাসগুলো থেকে। যেহেতু আমরা ফ্রি ক্লাসগুলো অনেক ইনফরমেটিভ ভাবে নেই, সেগুলো মন দিয়ে করেন। তো দেখেন আজকে 26তম বিসিএস এর প্রশ্ন সলভ করতেছি। ওই 26তম বিসিএস এর প্রশ্নটা 18তম নিবন্ধনে আসছে। আপনি কি জানতেন এটা আসবে? জানতেন না। কিন্তু যারা ধরেন কথার কথা বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেছেন বা একটু পড়াশোনা করেছেন, প্রাচীনের মধ্যে রেখেছেন, তারা কিন্তু কমন পাইছেন। এবং আমি কিন্তু পরীক্ষার আগের দিন খুব মনোযোগের সাথে বা গুরুত্বের সাথে বলছিলাম যে 10তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো সোনামণির একটু তোমরা পড়া যাও। দেখছেন এই যে কমন করে গেছে। এই জন্য বারবার চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন। আফসোস আপনাদের অক্ষমতার প্রতি, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না জাতি। তাহলে দেখেন লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। তাহলে শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই, কারণ একটা প্রশ্ন শুড আছে এর आंसर। তাহলে হি ran ফাস্ট লিস্ট, হি শুড মিস দ্য ট্রেন। ঠিক আছে? তাহলে হি ran ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল যাতে ট্রেনটা মিস না হয়। সে দ্রুত হেঁটেছিল যাতে ট্রেনটা মিস না হয়। আলহামদুলিল্লাহ নিবন্ধন পরীক্ষার আগে চিল্লাচিল্লি করতে করতে মনে হয় যে আমি নাসির স্যার, মইনুল স্যার বা আমরা মানে গলা ভেঙে ফেলছি, এবং আলহামদুলিল্লাহ কাজে লাগছে। কিন্তু আমাদের অনেক ভাই বোন আছে নিবন্ধনে শুধু ফ্রি ক্লাস করে পাস করছে। এমন কেউ থাকলে কমেন্টে জানায়েন। ঠিক আছে? এমন কেউ থাকলে কমেন্টে জানায়েন শুধু ফ্রি ক্লাস করে পাস করছে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা দ্য অ্যারাবিয়ান নাইটস। এই যে দেখেন অ্যারাবিয়ান নাইটস, নাইটস মানে কি জানো ভাইয়া? রাত গুলু, রাত গুলু। তো গুলু গুলু মানে তো প্লুরাল, মানে প্লুরাল। এজন্য সবাই ধুমায় আনসার করে, আর আনসার করে কি আনসার করে? নাইটস। নাইটস মানে তো আল্লাহ, রাত গুলু, গুলু গুলু মানে তো প্লুরাল। আল্লাহ তাহলে তো আর হবে, তাই না? বাসায় এসে বলে মা, ও মা কি হয়েছে, তাদের মিলাদ পড়াও কেন? দেখো না মা কি সহজ প্রশ্ন আইছে, আমি তো এবার বিশেষ করে হইয়া গেছি। হইছে বলেন? নাইটস আর আনসার করলে কি বিশেষ করে হয়ে যাবে সে, তাই না বলেন? তাহলে উল্টাপাল্টা আনসার দিলে হবে না প্রিয় ভাই বোন আমার। মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে কথার কথা আমি যদি কথার কথা আপনাদেরকে বলি, যে কথার কথা ধরেন নিউজ, এই নিউজ কি প্লুরাল? না রে প্রিয় ভাই বোন আমার, নিউজ প্লুরাল না, নিউজ সিঙ্গুলার। কারণ নিউজ একটা নাম। নিউজ কয়টা নাম বলেন? একটা নাম। বা নিউজ একটা নাউন, নিউজ একটা কি বা নাউন। এবং খেয়াল করে দেখেন আপনি এই যে নিউজের এস, এটা তার জন্মগত এস, এটা তার বংশগত এস। এই নিউজের এসটা অতিরিক্ত এস না, প্লুরাল এস না, বাড়তি এস না, এটা তার নামের অংশ। দেখেন এটা বাদ দিলে অন্য কিছু হয়ে যাবে। নিউজ মানে সংবাদ, নিউ মানে নতুন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তার মানে নিউজের যে এস, এটা তার নামের অংশ। তারপরে দেখেন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর সাথে কি আছে? হ্যাঁ এস আছে। হ্যাঁ, তারপরে ধরেন কথা কথা ইকোনমিক্স, এগুলো প্রচুর আসে। ইকোনমিক্স, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। ইকোনমিক্স, এই যে ইকোনমিক্স এর শেষে এস আছে, ইকোনমিক্স কি হবে না আর হবে বলেন? অফকোর্স দিতে হবে। কেন? কারণ ইকোনমিক্স এর যে এস, এটা তার নামের অংশ, এটা তার বংশগত এস বা তার নামের অংশ। আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে ইকোনমিক্স ইজ হবে, ম্যাথমেটিক্স ইজ, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, তারপর নিউজ, গ্যালোস, মামস, এই জিনিসগুলোর সাথে ইজ হবে।
যেমন কথার কথা ধরেন একজনের বাপ মা এর নাম রাখছে ইউনুস, কি নাম রাখছে বলেন তো ভাইয়া? ইউনুস। তাহলে ইউনুস ইজ হবে না আর হবে? ইউনুস ইজ অথবা আর এ গুড বয়, কি হবে বলেন? ইউনুস ইজ অথবা আর এ গুড বয়, অফকোর্স ইজ হবে। কেন আর হবে না? আর হওয়ার কথা তো, এস আছে, আমরা মনে করি এস থাকলে আর হবে, কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এস থাকলে আর হবে না। কেন? ইউনুসের এস এটা তার নামের অংশ, হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা কি হ্যার দোষ বলেন? তাহলে হ্যার বাপ মায়ের নাম রাখছে ইউনুস, এটা তার নামের অংশ, এটা তার বংশগত এস বা নামের এস। নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না, এই জন্য ভাই এস। তাহলে এইখানে ভাইয়া এই যে খেয়াল করে দেখেন, এই নাইটের যে এস এটা তার নামের অংশ। আচ্ছা ভাই এটা যে নাম কেমনে বুঝবো? খেয়াল করে দেখেন, এই যে ইউনুস এটা একটা প্রপার নাউন। ইউনুস কি নাউন বলেন তো ভাইয়া? প্রপার নাউন, প্রপার নাউন। তো মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যারাবিয়ান নাইটস এটাও প্রপার নাউন। আচ্ছা ভাই প্রপার নাউন বুঝবো কি করে? সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে প্রপার নাউনের। আমি আবার বলছি, বাক্যের মাঝখানে এভাবে ক্যাপিটাল লেটার হওয়া মানে বসানো যায় না। এই বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। তাহলে যতদূর পর্যন্ত ক্যাপিটাল লেটার যাবে, যতদূর পর্যন্ত, এখানে তো 3টা ওয়ার্ড, আরো যদি 10টা ওয়ার্ডও থাকতো, অর্থাৎ যতদূর পর্যন্ত ক্যাপিটাল লেটার যাবে পুরোটা মিলে একটা নাম। পুরোটা মিলে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হয়? আমি আবার বলছি, যতদূর পর্যন্ত ক্যাপিটাল লেটার যাবে দেখবেন, একটা দুইটা তিনটা পাঁচটা ওয়ার্ড যদি হয় সমস্যা নাই, যতদূর পর্যন্ত ক্যাপিটাল লেটার যাবে পুরাটা মিলে একটা নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হয়? সিঙ্গুলার হয়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই ছোট্ট একটা টিপস যদি মনে রাখতে পারেন, যে ক্যাপিটাল লেটার হইলে সেটা কি হয়? প্রপার নাউন হয়। আর প্রপার নাউন মানে কয়টা নাম বলেন তো ভাইয়া? প্রপার নাউন মানে একটা নাম বোঝায়। যেমন ঢাকা কয়টা শহরের নাম? একটা শহরের নাম। পদ্মা কয়টা নদীর নাম? একটা নদীর নাম। বাংলাদেশ কয়টা দেশের নাম? একটা দেশের নাম। তাহলে প্রপার নাউন মানে একটা নাম বোঝায়। জাস্ট এই ছোট্ট একটা টিপস যদি মনে রাখতে পারেন, আননোন প্রশ্ন যেটা জীবনে আপনি দেখেন নাই এমন প্রশ্ন আনসার করতে পারবেন, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। যেমন ধরেন আমি একটা প্রশ্ন লিখলাম, রায়মন্ড দ্য রায়মন্ড মিল্টনস, মিল্টনস মিল্টনস দ্য রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি। রায়মন্ড মিল্টনস ইজ অথবা আর এ গ্রেট মুভি, কি হবে দেখি কেউ পারেন নাকি? বা একটা সিস্টেম ঠিক দিয়েছিলাম যে বাক্যের মাঝখানে ডট 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 হওয়ার একমাত্র ক্ষমতা ডট 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 ডটের ডট ডট হইলে ডট ডট হবে। দেখি কে পারে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ানো হচ্ছে, এই প্রশ্নটা अराउंड 26 বার আসছে। কয়বার? 26 বার। আপনারা কি ভাবতেছেন? আবার আসবে ইনশাআল্লাহ। দেখবেন যে কোনো পরীক্ষা কমন পেয়ে গেছেন, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পিসিএস ব্যাংক, প্রাইমারি নিবন্ধন, দেখবেন যে কোনো পরীক্ষা কমন পেয়ে যাবেন। দ্রুত দ্রুত সবাই সবাই আনসার করেন দেখি, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। গুড, ইজ হবে। আচ্ছা বলেন তো পারলেন কেমনে? এই অ্যাসাসিন আর হবে না? না, এস থাকলে আর হবে না। কেন? এই যে দেখেন, এই যে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার, যতদূর পর্যন্ত ক্যাপিটাল লেটার যাবে পুরোটা মিলে একটা নাম। কয়টা নাম? একটা নাম। আর যেই দিনের পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, দেখেন এই প্রশ্নটা আপনারা জীবনে কোনোদিন দেখছেন নাকি প্রথমবার দেখছেন? যারা প্রথমবার দেখছেন কমেন্টে ফার্স্ট লিখেন বা 1 লিখেন যে ভাইয়া জীবনে প্রথমবার দেখছি এবং পারছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কি বলছি বুঝছেন কিনা? জীবনে কোনোদিন এই প্রশ্নটা দেখেননি তবুও কিন্তু পারছেন। কেন? ওই যে সিস্টেম, হ্যাঁ, যে ভাইয়া যতদূর ক্যাপিটাল লেটার যাবে পুরোটা মিলে একটা নাম, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে। জীবনে কোনোদিন দেখেন নাই, মানে আনকমন প্রশ্ন, তবুও কিন্তু পারছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছে? ভালো লাগতেছে? এনজয় করেছি? মজা মজা? কলেজার টুকরা মানিকেরা, আজকে আমাদের কলেজার টুকরা মানিকেরা শেয়ার করতেছে না, এটা কিন্তু ঠিক না প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যাতে করে আমাদের পরিচিতরা, প্রিয়জনরা ক্লাসটা দেখতে পারে। আর সবাই রিঅ্যাকশন ইউজ করবো, হ্যাঁ, লাভ রিঅ্যাক্ট, লাইক টেক যেমন চাইছেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে প্রিয় ভাই বোন। দেখেন এই যে দেখেন 18তম নিবন্ধনে এটাও আসছে, 18তম নিবন্ধনে দেখেন, মানে অদ্ভুত ব্যাপার না? আমি বললাম কি আজকের এই প্রশ্নটা, মানে আজকে কিন্তু আমরা বেসিক্যালি 26তম বিসিএস এর প্রশ্ন পড়াচ্ছি। তো 26তম বিসিএস এর প্রশ্ন থেকে দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে, এটা 18তম নিবন্ধনে আসছে। আসছে কিনা বলেন? ওই যে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ, এখানে একটা জাস্ট মাদার ছিল, 18তম নিবন্ধনে এখানে মাদার ছিল, এই তো। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, দ্য পুলিশ ইজ লুকিং, লুক আফটার মানে কারো দেখাশোনা করা, লুক আফটার মানে কারো দেখাশোনা করা, কেমন? আচ্ছা, তারপরে লুক আপ মানে হচ্ছে ভাইয়া ডিকশনারিতে শব্দ খোঁজা, আর লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। লুক ইনটু মানে কি করা বলেন? তদন্ত করা। ঠিক আছে ইনশাআল্লাহ। যেন অফকোর্স তাহলে পুলিশ কি করে? অফকোর্স কেস মানে মামলা, পুলিশ মামলা কি করে ভাইয়া? তদন্ত করে। পুলিশ মামলা কি করে? তদন্ত করে। এই জিনিসগুলো তো প্রচুর ইম্পর্টেন্ট বলেন। হায় আফসোস, আমি যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নাই। প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, বিসিএস এও আসে,
নার্সিং, ইউনিভার্সিটি, মেডিকেল, মোটামুটি সব পরীক্ষায় স্পেলিং থেকে প্রশ্ন আসে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে, ফ্রেজিডিয়াম থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে দেখবেন, এবং আবার আসবে ইনশাআল্লাহ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে মজার ব্যাপার হচ্ছে মূলত শব্দটা ছিল সার্টেইন, মূল শব্দটা ছিল ভাইয়া সার্টেইন, CERTAIN, সার্টেইন। আর সার্টেইন মানে হচ্ছে ভাইয়া নিশ্চিত। সার্টেইন মানে কি ভাইয়া বলেন তো ভাইয়া? নিশ্চিত। এবং এই শব্দটা হচ্ছে মূলত বেসিক্যালি অ্যাডজেক্টিভ। তো বলা হচ্ছে কথার কথা সার্টেইন বা নিশ্চিত। তো এই সার্টেইন থেকে ভাইয়া অ্যাজ সার্টেইন, সার্টেইন হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এবং অ্যাজ সার্টেইন এই শব্দটা কিন্তু ভাইয়া ভার্ব। এই শব্দটা কি ভাইয়া বলেন? ভার্ব। তো সার্টেইন বানানটা কিন্তু দেখেন খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, সার্টেইন বানানে কোনো চেঞ্জ করা যাবে না, কারণ এটা হচ্ছে মূল শব্দ, মূল বানানে চেঞ্জ করা যাবে না। তাহলে সার্টেইন সার্টেইনই থাকবে। খেয়াল করেন দেখেন এখানে সার্টেইন শব্দটা কিন্তু নাই, মানে কাটা, মানে অ্যাজ উল্টাপাল্টা হয়ে গেছে। দেখেন এখানেও কিন্তু সার্টেইন শব্দটা নাই, তার মানে কাটা। এখানে দেখেন এখানেও সার্টেইন নাই, কাটা। জাস্ট এটা একটু খেয়াল করে দেখেন, এই যে সার্টেইন শব্দটা, দেখেন সার্টেইন শব্দটা কি আছে ভাই? সার্টেইন মানে মূল শব্দটা ঠিক থাকতে হবে। আপনি যাই করেন না করেন করেন সমস্যা নাই, কিন্তু মূলটা তো ঠিক রাখতে হবে। বুঝছেন কিনা ভাইয়ের কথা? তো মূল ঠিক রাখতে হবে, তাই না বলেন? তাহলে সার্টেইন, সার্টেইন মানে নিশ্চিত করা। আর অ্যাজ সার্টেইন, যখন অ্যাজ শব্দটা যুক্ত হইলো তখন এটা হয়ে গেল ভার্ব, এবং এটার অর্থ হবে তখন নিশ্চিত করা। তাহলে নিশ্চিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নিশ্চিত করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে শুধু নিশ্চিত ভার্ব মানে অ্যাডজেক্টিভ, কিন্তু নিশ্চিত করা এটা ভার্ব। তাহলে অ্যাসার্টেইন মানে নিশ্চিত করা, নিরূপণ করা, নির্ধারণ করা, এরকম কিছু মিন করে। তার মানে আনসার হবে প্রচুর আসছে, প্রচুর আসিতে একটা প্রশ্ন, এবং আবার আসবে। প্রচুর আসিতে একটা প্রশ্ন, এগুলো প্রচুর আসে এবং আবার আসবে। যারা মন দিয়ে ক্লাসটা করতেছেন ইনশাআল্লাহ কমন পাবেন, আর যারা কোনো কারণে করতেছেন না তারা নিজের সাথে প্রতারণা করছেন, নিজেকে ঠকাচ্ছেন। পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন দ্য ম্যান। তো খেয়াল করে দেখেন এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, কোথায় যেন, এক্স্যাক্টলি এই যে হু। সো রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসাতে হয়। আমি আবার বলছি, রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। যেমন ধরেন হু মানে কি যেন প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি হু মানে কি বোঝায়? মানুষ না মানুষ, হু মানে মানুষ বোঝায়। আর হুইচ মানে কি বোঝায় বলেন তো ভাইয়া? হুইচ মানে বস্তু বোঝায়। তাহলে রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। তাহলে হু মানে মানুষ, তাহলে হু এর পাশে মানুষ থাকতে হবে। ঠিক আছে, আমি আবার বলছি, রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। তাহলে হু মানে মানুষ, তাহলে এই যে মানুষ, এই হু এর পাশে মানুষ থাকতে হবে। খেয়াল করে দেখেন টল, টল কি মানুষ? আরে ভাই টল তো বিল্ডিং ও হয়, টল তো তাল গাছ হয়। তার মানে হু মানে মানুষ, কিন্তু টল মানে মানুষ না, উল্টাপাল্টা আছে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে হু আছে, হু মানে মানুষ। এখানে ব্যাগ মানে, এটা কোনো কথা? ব্যাগ মানে বস্তা, মানুষের লগে বস্তার কোনো সম্পর্ক আছে? মানে হু মানে মানুষ, এর আগে মানুষ থাকতে হবে। বস্তা কেন দিলেন? বস্তা কেন দিলেন? বস্তা কেন দিলেন? বস্তা হবে না। এখানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে এক্স্যাক্টলি এই যে হু, তাহলে হু মানে মানুষ, হু এর আগে টল দিচ্ছে, তার মানে এটাও কাটা, টল হবে না। তাহলে হু মানে কি যেন প্রিয় ভাই বোন আমার? মানুষ। এই ম্যান মানেও কি যেন ভাইয়া? মানুষ। তাহলে হুও মানুষ, ম্যানও মানুষ, তার মানে আনসার হবে সি। দ্য ম্যান হু ওয়াজ হু স্টোল, যেই লোকটা চুরি করেছে, মাই ব্যাগ, আমার ব্যাগ, ওয়াজ টল, সে ছিল লম্বা। যে লোকটা আমার ব্যাগ চুরি করেছিল সেই লোকটা ছিল কি বলেন? লম্বা। যে লোকটা আমার ব্যাগ চুরি করেছে সে ছিল কি বলেন ভাইয়া? লম্বা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা মজা, পারবো? প্রচুর গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ, এবং এই ক্লাস থেকে সামনের পরীক্ষায় সরাসরি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, সরাসরি অনেক প্রশ্ন কমন পাবেন। তারপরে দেখেন ভাইয়া, নীলা ড্যাশ হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং। এই যে হোয়েন এবং হোয়াইল, হোয়েন এবং কি ভাইয়া? হোয়াইল। সাধারণত হোয়েন এবং হোয়াইলের এক পাশে কন্টিনিউয়াস হয়, কিভাবে বলেন তো প্রিয় ভাই বোন আমার? কন্টিনিউয়াস হয়, এবং আরেক পাশে প্রিয় ভাই বোন আমার V2 হয়। কি টু? V2 হয়। খুব মনোযোগ, হোয়াইল এবং হোয়েনের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে, এবং আরেক পাশে V2 হবে। অলরেডি যেহেতু এখানে কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে এখানটাতে কি হবে প্রিয় ভাই বোন আমার? V2 হবে। খুব মনোযোগ, পরীক্ষায় দুইভাবে প্রশ্নটা আসে। অনেক সময় এখানে V2 দেওয়া থাকবে, এখানে আনসারটা কন্টিনিউয়াস হবে। তার মানে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই, এবং যে কোনো এক পাশে পাস্ট ইনডিফিনিট বা V2 হবেই। তাহলে যেহেতু এখানে কন্টিনিউয়াস দেওয়া আছে, এই পাশে আমার কি লাগবে? V2 লাগবে। তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, একটা অপশনে V2 আছে, তার মানে আনসার হবে B। তাহলে নীলা ব্রাঞ্চ হার হ্যান্ড, নীলা তার হাত পুড়ে গিয়েছিল when she was cooking dinner, যখন সে রাতে রান্না করছিল বা রাতের খাবার রান্না করছিল, তখন তার হাত পুড়ে গিয়েছিল, এমন কিছু মিন করতেছে। ক্লিয়ার প্রিয় ভাই বোন? ক্লিয়ার? ওই ক্লাস কি ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, মজা মজা, পারবো ইনশাআল্লাহ।
আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন, সামনের পরীক্ষা কমন পাবেন। যারা কষ্ট করে ক্লাস করতেছেন হয়তো প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন, আর আপনার মন আন্দোলিত হয়ে যাবে পরীক্ষার হলে, এবং অনেক ভালো লাগে কাজ করবে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ দ্য স্ট্রং। দেখেন, ট্রি মানে গাছ, খুব মনোযোগ। ট্রি মানে কি ভাইয়া? গাছ। আচ্ছা, এই স্ট্রং মানে কি জন্য ভাইয়া? ঝড় বা তুফান। তো একটা বিষয় খেয়াল করেন, এখানে শুধু মুখস্থ করা দরকার নাই, জাস্ট খুবই মানে ম্যাজিক্যাল একটা জিনিস বলবো ইনশাআল্লাহ, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই যে একটা প্রিপোজিশন এখানে ব্যবহৃত হবে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আমরা বুদ্ধি দিয়ে মনে রাখবো ইনশাআল্লাহ। বুদ্ধিটা কি? খেয়াল করে দেখেন, ট্রি মানে হচ্ছে গাছ, বলা হচ্ছে গাছটা ঝড়ে উপড়ে গেছে, মানে ঝড় কি করছে? গাছটাকে উপড়ে ফেলছে বা তুলে ফেলছে। এখন খেয়াল করে দেখেন, যেই ঝড় গাছকে তুলে ফেলতে পারে, উপড়ে ফেলতে পারে, গোড়া সহ ছিঁড়ে ফেলতে পারে, মানে তুলে ফেলতে পারে, ওই ঝড় কি গাছটাকে তোলার পর, উপড়ে ফেলার পর গাছের চুলা ছেড়ে দিব? হ্যাঁ, ওই মনোযোগ। গাছ ঝড়ে উপড়ে ফেলার পর ঝড় কি গাছের চুলা ছেড়ে দিবে? গাছের ঠোঁটে লিপস্টিক দিয়ে দিবে? গাছের কপালে টিপ দিয়ে দিবে? না, বরং গাছটাকে কি করবে প্রিয় ভাই বোন আমার? এই গাছটাকে দূরে নিয়ে ফেলে দিবে। কোথায় ফেলবে বলেন ভাইয়া? দূরে নিয়ে ফেলে দিবে। যেই ঝড় গাছকে তুলে ফেলে, সেই ঝড় বসায় রাখবে না গাছটাকে এখানে, জাস্ট সে বাতাস মানে বা ঝড় উড়ায় নেওয়া দূরে ফেলে দিবে। দূরে মানে কি ভাইয়া? এওয়ে। দূরে মানে কি? এওয়ে। তো এখানে কি হবে? আনসার হবে, অটো বের হয়ে গেছে না? আনসার হবে এওয়ে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং। ঝড় গাছটাকে উপড়ে দূরে নিয়ে ফেলে দিয়েছে। ঝড় গাছটাকে উপড়ে দূরে নিয়ে ফেলে দিয়েছে। ভাইয়া, বুদ্ধিটা কেমন লাগলো বলেন? জীবনে ভুল হবে বলেন? আজকের পর এটা মুখস্থ করা দরকার আছে। আমার মনে হয় কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এই জন্যই বলি যে ভাই, ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে। আরেকটা মজার ব্যাপার দেখেন, এই যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এই বাক্যটা আসলে কন্টিনিউয়াস না। এই বাক্যটাকে চাইলে আপনি উইল দিয়ে রিপ্লেস করতে পারেন, কথার কথা, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনি চাইলে এই বাক্যটাকে বলতে পারেন কথার কথা, হি একটু 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 প্লিজ, হ্যাঁ, আপনি চাইলে এই বাক্যটাকে বলতে পারেন, হি উইল ওপেন এ শপ, সে একটা দোকান খুলবে। এখনো খুলে নাই কিন্তু। আমি বললাম যে আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি। আমি কি এখন যাচ্ছি? কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে এই মুহূর্তে হইতে হবে। যেটা এই মুহূর্তে হয় না, সেটা কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না। আমি বললাম যে আমি 2 বছর পর বিয়ে করতেছি, এটা কি কন্টিনিউয়াস হয়েছে? বাক্যটা কি কন্টিনিউয়াস হয়েছে? আর এই মুহূর্তে বিয়ে করলে কন্টিনিউয়াস হইতো। আমি বললাম 2 বছর পরে বিয়ে করতেছি, আমি 2 বছর পরে আমেরিকা যাচ্ছি, এটা কি কন্টিনিউয়াস হবে বলেন? যদিও শুনতে বাক্যটা এমন হবে যে আই এম গোয়িং টু আমেরিকা, আই এম গোয়িং টু আমেরিকা, ধরেন কথার কথা কি বলে, আফটার 2 ইয়ার্স, কথার কথা। তার কথা বুঝছেন কিনা? তাহলে 2 বছর পরে আমি বিদেশ যাচ্ছি, তার এখন তো যাচ্ছি না, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়া, এটা দেখতে কন্টিনিউয়াস হলেও এটা, এই বাক্যটা কন্টিনিউয়াস না, এই জন্য এটাকে বলা হয় নিয়ার ফিউচার। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে হি উইল ওপেন এ শপ, সে একটা দোকান খুলবে, এখন তো খুলে নাই, তার মানে এই মুহূর্তে হচ্ছে না, তার মানে এটা কন্টিনিউয়াস না। তো কন্টিনিউয়াস বাক্যের প্যাসিভ করার জন্য আমরা সবাই জানি প্রিয় ভাই বোনেরা, কি লাগে বলেন? বিং লাগে। কন্টিনিউয়াস বাক্যের প্যাসিভ করতে বিং লাগে। তাহলে যেহেতু এই বাক্যটা কন্টিনিউয়াস না, তার মানে এই বাক্যটাকে প্যাসিভ করতে বিং হবে না, হবে না, হবে না। কিন্তু স্যাররা কিন্তু চালাক, মানে এই বাক্যটাতে প্যাসিভ করার সময় বিং দিয়ে রাখবে, অপশনে কি থাকবে? বিং থাকবে। কিন্তু এই বাক্যে বিং হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কিন্তু অপশনে বিং থাকবে। তাহলে বিং থাকলে কেন বিং কেন দিলেন স্যার? বিং কেন, বিং কেন দিলেন? কেন বিং দিলেন বলেন? স্যার এটা তো কন্টিনিউয়াস না, তাহলে বাক্যে কেন বিং দিলেন? তাহলে এটা কি হবে? কাটা। ওই দেখছেন, এখানে বিং দিছে। বিং কেন দিলেন? বিং কেন দিলেন? বিং তো হবে না ভাই, কেন? বুঝছেন তো আল্লাহর মতে, কারণ এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস বাক্যে বিং হয়, এটা কন্টিনিউয়াস না, এই জন্য এটাতে বিং হবে। তাহলে সব আচ্ছা, এখানে উইল আপনি উইলও দিতে পারবেন না, কেন? এখানে তো উইল নাই, সরাসরি কি কোনো উইল আছে এখানে? যেহেতু সরাসরি উইল নাই, তাহলে আপনি এখানে উইলও দিতে পারবেন না, এই ভার্বটা দিয়েই করতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে অবজেক্ট হচ্ছে এসব, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, তারপরে এখানে ইজ গোয়িং টু, এটা ঠিক থাকবে, ইজ গোয়িং টু, তারপরে বিভার্ব হিসেবে বি দিব, এবং বি3, এই যে সব ওপেনের বি3 হয়ে যাবে ওপেনড বাই হিম। তাহলে এর সব ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, একটি দোকান তার দ্বারা খুলিত হতে যাচ্ছে, অথবা একটি দোকান তার দ্বারা খোলা হবে, বা সে একটি দোকান খুলবে। ক্লিয়ার? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে যেমনই বানা কাট খেতে পারবে না। বিলিভ মি, এই প্রশ্নটা পরীক্ষা যখন আসে, আমাদের ভাই বোনরা উল্টো পাল্টা আনসার করে। সবাই মনে করে আল্লাহ, এটা মনে হয় আনসার হবে, মনে হয় আল্লাহ আল্লাহ, এটা তো কন্টিনিউয়াস আছে, আল্লাহ বিং হবে গো, বিং হবে, এরকম মনে করে। এই জন্য বলি যে ভাই, ক্লাসগুলো করে তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভাইয়া সবাই রিয়াকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দিই না, বলেন লাভ ব্রেক লাইক ব্রেক যেমন চা দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করেন, তাহলে ক্লাসের কি হবে? রিচ বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রচুর রিয়াকশন, লাভ ব্রেক লাইক ব্রেক, ক্লাসে লাভ ব্রেক দেন, লাইক ব্রেক দেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, গুড গুড, মাশাআল্লাহ। পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে। দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগ
নানি মাস। এর মানে হচ্ছে ভাইয়া মহানুভব, মহানুভব। অথবা এটার আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে ভাইয়া উদার, উদার বা মহানুভব। এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেহেতু সিনোনিম চেয়েছে, সিনোনিম মানে সমান সমান অর্থ বহন করে বা সমার্থক। তাহলে এমন একটা অর্থ অথবা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেই ওয়ার্ডের অর্থ মহানুভব বা উদার। আনকাইন্ড মানে আমরা সবাই জানি নিষ্ঠুর, রিভেঞ্জফুল মানে প্রতিশোধ পরায়ণ বা হিংসা পরায়ণ, ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, জেনারিয়াস মানে হচ্ছে ভাইয়া মহানুভব অথবা উদার। তার মানে আনসার হবে এ। আনসার কি হবে বলেন? এ এ এ। ক্লিয়ার? ক্লিয়ার প্রুফ হবে আমার? তারপর ইনশাল্লাহ গুড, সবাই পারবে, সবাই পারবে। গুড গুড। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার করে পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা ক্লাসটা করতেছেন তারা অবশ্যই দেখবেন সামনের পরীক্ষা কমন হবেন ইনশাআল্লাহ। ড্যাশ ইউর শু বিফোর এন্টারিং দ্য মস্ক, মানে মসজিদে যাওয়ার আগে তোমার জুতা কি করো বলেন? মসজিদে ঢুকার পূর্বে তোমার জুতা, জাস্ট বুদ্ধি খাটান, সূত্র দরকার নাই, বুদ্ধি। মসজিদে ঢুকার পূর্বে তোমার জুতা, জুতা পরে ঢুকবেন না খুলে? অফকোর্স জুতা খুলে ঢুকতে হবে। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা অর্থ জুতা খোলা। যাই হোক, পুট আউট মানে হচ্ছে ভাইয়া নিভিয়ে ফেলা। পুট আউট দ্য ল্যাম্প মানে বাতিটা নিভিয়ে ফেলো, এরকম কিছু মিন করে। এন্ড দেন পুট অফ মানে হচ্ছে ভাইয়া খুলে ফেলা। হ্যাঁ, পুট অফ মানে কি ভাইয়া? খুলে ফেলা। আর পুট অন মানে হচ্ছে ভাইয়া পরিধান করা, পরিধান করা। তাহলে পুট অন ইউর শার্ট, তোমার শার্ট পরো। পুট অন ইউর শু, তোমার জুতা পরো। এন্ড যদি খুলে ফেলা বলতে হয় তাহলে বলতে হবে পুট অফ। অফ মানে বিচ্ছিন্ন বোঝায় বা আলাদা বোঝায়। অফের নিজস্ব একটা অর্থ আছে, অফ মানে বন্ধ হওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। তাহলে পুট অফ মানে জুতাটাকে পা থেকে আলাদা করে ফেলতে হবে, মানে জুতা খুলে ফেলতে হবে। যাই হোক, আর পুট এও হচ্ছে কোনো কিছু মানে যথাস্থানে রেখে দেওয়া বা লম্বা সময়ের জন্য কোনো একটা জায়গায় কোনো কিছু রেখে দেওয়া। এও মানেই দূরে, এও মানেই দূরে। তাহলে পুট এও মানে কোনো একটা যথাস্থানে কোনো কিছু রেখে দেওয়া বা কোনো কিছু একটা দূরে রেখে দেওয়া, এরকম কিছু মিন করে আর কি। যাই হোক, এখানে অফকোর্স পুট অফ হবে, পুট অফ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? পুট অফ হবে। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। দেখেন এটা কতবার আসছে বলেন? এবার প্রাইমারি প্লাস নিবন্ধনে আসছে কিনা দেখেন না, থার্ড কন্ডিশন থেকে। দেখেন এই যে হেড আছে, ভি থ্রি আছে, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে হেড আছে, ভি থ্রি আছে, এই যে থ্রি মানে থার্ড কন্ডিশন, মনে আছে? তাহলে হেড আছে, ভি থ্রি আছে, হেড আছে, ভি থ্রি আছে, হেড আছে, ভি থ্রি আছে, তাহলে থ্রি মানে থার্ড কন্ডিশন। মানে থার্ড কন্ডিশন মনে রাখার একটা সিস্টেম খেয়াল করছেন কিনা? আমি আবার বলছি, দেখেন এখানে আছে হেড প্লাস ভি থ্রি। তাহলে আমরা কন্ডিশন মনে থাকে না যে কোনটা কোন কন্ডিশন। যখন দেখবেন হেডের পরে ভি থ্রি আছে, থ্রি মানে থার্ড কন্ডিশন, থ্রি মানেই থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হইলেই ভাইয়া এক পাশে হবে হ্যাড প্লাস ভি থ্রি, আর এক পাশে হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, 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 উড হ্যাভ প্লাস ভি থ্রি। তো উড হ্যাভ প্লাস ভি থ্রি নেই কাটা, উড হ্যাভ প্লাস ভি থ্রি নেই কাটা, উড হ্যাভ প্লাস ভি থ্রি নেই কাটা, উড হ্যাভ আছে ভি থ্রি আছে, উড হ্যাভ আছে ভি থ্রি আছে, উড হ্যাভ আছে ভি থ্রি আছে। আনসার হবে সি। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, যদি এক পাশে থাকে হ্যাড প্লাস ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। কিন্তু বেশিরভাগ সময় ধরেন কথা 90% সময় উড হ্যাভ প্লাস ভি থ্রি থাকে। জানেন না, একটা অপশন উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, এটাই আনসার। আছে ইনশাআল্লাহ। এভাবেই প্রশ্নগুলো বানায়। আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সবখানে বলছি। দেখেন আজকের এই ক্লাস থেকে এটা দেখেন, এটা নিবন্ধন পরীক্ষায় অনেকবার আসছে এ পর্যন্ত, অ্যারাউন্ড ধরেন কথার কথা 10-15 বার, আরো বেশি হইতে পারে, আরো বেশি হবে, অ্যারাউন্ড ধরেন 15-20 বার। শুধু নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা 15-20 বারের মতো আসছে। ইভেন প্রাইমারি পরীক্ষায় আসছে এবং 11 থেকে 20তম গ্রেডের অনেক পরীক্ষায় আসছে শুধু এই প্রশ্নটা। কিন্তু আনফরচুনেটলি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। হাই, কোনোভাবে যদি আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে, হাই আমার জাতিকে যদি আমি কোনোভাবে বুঝাইতে পারতাম যে আজকের এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আফসোস লাগে আপনাদের জন্য, রাগ করিয়েন না, মানে সত্যি কষ্ট হয় আর কি। এত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আপনারা বুঝতেছেন না। যাই হোক, যারা বুঝবে তাদের জীবনে কল্যাণ আসবে, তাদের জীবনে আগে কি বলে বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা আগে হবে, তারা জীবনে ভালো থাকবে। না করলে কিছু করার নেই। আচ্ছা, টু অফ দ্য চিলড্রেন হ্যাভ টু স্লিপ ইন ওয়ান বেড, দুইজন বাচ্চাকে একসাথে ঘুমাইতে হবে। বাট দ্য আদার থ্রি হ্যাভ ড্যাশ ওয়ান্স। তো মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, বাট বিপরীত অর্থ প্রদান করে, বাট বিপরীত অর্থ প্রদান করে। জাস্ট একটা বুদ্ধি, মানে সূত্র টুত্রের দরকার নেই, বুদ্ধি। আমি যদি বলি আই এম পুর, আই এম পুর বাট অনেস্ট, অথবা আমরা বলি হি ইজ পুর, তাহলে বাট মানে হচ্ছে এক পাশে নেগেটিভ থাকবে আর এক পাশে কি থাকবে, পজিটিভ থাকবে। এটাই হচ্ছে বাটের কাজ, এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ, অথবা এক পাশে পজিটিভ আর এক পাশে কি থাকবে, নেগেটিভ। মনোযোগ। তাহলে বলা হচ্ছে সে গরিব, সে গরিব, গরিব হওয়া নেগেটিভ, কিন্তু সে সৎ, সৎ হওয়া পজিটিভ। এক পাশে পজিটিভ, এক পাশে কি থাকবে, নেগেটিভ। তো বলা হচ্ছে দুইজন, যেহেতু বলতেছে স্লিপ ওয়ান বেড, ওয়ান বেড, এই যে ওয়ান বেড অর্থাৎ দুইটা বাচ্চাকে এক বেডে ঘুমাইতে হবে।
একবারে ঘুমানো মানে কি সাথে একসাথে, খুব মনোযোগ দেখেন, বুদ্ধি খাটান, হ্যাঁ, সূত্র দরকার নেই। এক বেডে ঘুমানো মানে একসাথে আর কি, সহজ কথা ওয়ান বেড মানে একসাথে ঘুমাইতে হবে, দুইটা বাচ্চা এক বেডে মানে একসাথে ঘুমাবে। তাহলে বাট আদার থ্রি, তাহলে বাকি তিনটা কি ঘুমাবে আলাদা, বুঝে গেছেন না? গুড। তাহলে দুইটা বাচ্চা একসাথে ঘুমাবে, বাট বাকি তিনটা ঘুমাবে আলাদা। তাহলে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, কমপ্লিট মানে সম্পূর্ণ, লনলি মানে একা, একা একা না, কিভাবে ঘুমাবে সেপারেট বা আলাদা। তার মানে आंसर হবে two of the children have to sleep in one bed but the other three have separate rooms. ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝছেন? এটা বুদ্ধি, এটা কিন্তু সূত্র দরকার নাই, বুদ্ধি। এজন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। যারা আসলে মন দিয়ে যারা করতেছেন তারা অনেক কিছু শিখতে পারবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হুবহু। I should appreciate it if you could complete this work dash Thursday. সো কোনো একটা নির্দিষ্ট সময় বুঝাইতে, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শেষ করা বোঝায় সেক্ষেত্রে বিশেষণ হিসেবে বাই হয়। এবং মজার উপর হচ্ছে যদি অনির্দিষ্ট সময় হয়, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট বলতে বোঝানো হচ্ছে ধরেন আরেকটা হচ্ছে নির্দিষ্ট সময়, খুব খেয়াল করে দেখেন নির্দিষ্ট, নির্দিষ্ট সময়। আচ্ছা, সো নির্দিষ্ট সময় বলতে বোঝানো হচ্ছে ধরেন আপনার কথার কথা 1 ঘন্টা, হ্যাঁ, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, প্রচুর ইম্পর্টেন্ট। 1 ঘন্টা, 2 ঘন্টা, কথার কথা একদিন, একদিন, অথবা 1 মাস, এমন যদি বোঝায়, অথবা কথার কথা 1 সপ্তাহ, সপ্তাহ, এমন যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, কতটা সময়ের মধ্যে সে কাজটা শেষ করবে, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 5 সপ্তাহ, তাহলে প্রিপোজিশন হিসেবে ইন হবে। ঠিক আছে, আই উইল ডু দ্য ওয়ার্ক ইন 1 hour, 2 hours, 1 day, হ্যাঁ, 1 month অথবা 1 week। ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু যদি শুধু এরকম একটা পয়েন্ট অফ, মানে এটাকে একটা হচ্ছে ভাই পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে ভাই ডিউরেশন অফ টাইম। তো ডিউরেশন মানে হচ্ছে ওই যে নির্দিষ্ট সময়, সময় উল্লেখ থাকলে, আর পয়েন্ট অফ মানে একটা যদি জাস্ট সময় বলে দেয়, ঠিক আছে, যে শুক্রবারের মধ্যে কাজটা শেষ করব, শনিবারের মধ্যে শেষ করব, জানুয়ারির মধ্যে শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ, অথবা রমজানের মধ্যে শেষ করব, হ্যাঁ, এরকম যদি কিছু মিন করে তাহলে সেক্ষেত্রে কি হবে, বাই হবে। তাহলে আই শুড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে, থার্সডের মধ্যে বা বৃহস্পতিবার মধ্যে যদি তুমি কাজটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করব বা তোমার প্রশংসা করব। তার মানে আনসার হবে বি। পরের প্রশ্ন, পেডিয়াট্রিক, এটা খুবই বহুল আসিত একটা প্রশ্ন। পেডিয়াট্রিক অনেকবার আসছে এই পর্যন্ত পরীক্ষায়, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। নুসরাত স্যার, আমি নিবন্ধনের লিখিত কোর্সে এডমিশন নিব, বাট আপনাদের ফোন কলে আপনাদের পাওয়া যাচ্ছে না। অলরেডি সম্ভবত 1000-এর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই এতগুলো স্টুডেন্ট কেমনে ভর্তি হইলো যদি আমরা ফোন না ধরি? আচ্ছা, মজার পর হচ্ছে আসলে আমাদের প্রতিদিন অনেক ফোন আসে, আমাদের তো পেইড বেচে অ্যারাউন্ড এখন মনে হয় যে 30,000 প্লাস স্টুডেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো যেহেতু অনেক ফোন আসে সেজন্য অনেক সময় হয়তো ফোন রিসিভ করা সম্ভব হয় না। তো ফোন রিসিভ করা না গেলে ভিন্ন ভিন্ন সময় ট্রাই করতে এবং কয়েকবার কল দিতে হবে, তাইলেই হবে ইনশাআল্লাহ, কেউ না কেউ ধরবে। হ্যাঁ, এই দুইটা নাম্বারে ফোন দেন, যে কোনো একটা ফোন দিলে ধরবে ইনশাআল্লাহ। অথবা আপনারা একটা কাজ করেন, আমি আমাদের সবচেয়ে কি বলে ভালো স্যার 07219, ভালো স্যার, আমাদের সবচেয়ে ভালো স্যার এবং সবচেয়ে কলিজার স্যার নাসির স্যারের নাম্বার দিয়ে দিলাম 01755072190। এই নাম্বারে স্যার যদি ক্লাসে না থাকে যে কোনো সময় ফোন দিলে আপনি ধরবেন ইনশাআল্লাহ। খুব যদি ব্যস্ত না থাকেন অবশ্যই ফোন ধরবে, সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা ইয়ে করেন। হ্যাঁ হ্যাঁ, লিখিত কোর্সে ভর্তি হওয়া যাবে। নিবন্ধনে যারা লিখিত কোর্সে ভর্তি হয়েছেন, আমাদের 18তম নিবন্ধনে যারা মনে হয় যে মাত্র 40 পাইলে পাস, যাদের মনে হয় যে 40 পাবো ইনশাআল্লাহ, এমন যাদের মনে হয় তারা 1 সেকেন্ড দেরি না করেন, এখন থেকে লিখিত প্রস্তুতি নেওয়া উচিত। এই কারণে লিখিত প্রস্তুতি নেওয়া উচিত প্রিয় ভাই বোন আমার, কারণ আপনার এখন আপনি হয়তো ভাবছেন দূর আমি যদি পাস না করি, কিন্তু পরে পাস করে হালাইছেন। তো পরে পাস করে আপনি আর প্রিপারেশন নিতে পারবেন না, মানে পাস কইরা পরে আপনি বিপদে পড়বেন, সারা জীবন আপনাকে এটার আফসোস বহন করতে হবে। এই জন্য যার মনে হয় পাস করব, আপনার প্রস্তুতি নেওয়া উচিত, কারণ মাত্র 1499 টাকায় আপনারা কিন্তু জব মেডিসিনের সাথে লিখিত কোর্স করতে পারতেছেন। যে কোনো বিষয়, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো সাবজেক্টের কোর্স করতে পারবেন মাত্র 1499 টাকায়। এই দুইটা নম্বরে বিকাশ নগদের টাকা পাঠায়, এই দুইটা নম্বরে কল দিলেই হবে, অথবা দুইটা নম্বরে কোনো ইনফরমেশন জানতে চাইলে কল দিলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, মাত্র 1499 টাকায় লিখিত কোর্স করতে পারবেন। আমি আবার বলছি, যাদের মনে হয় যে 40 প্লাস পাবেন, প্রিপারেশন শুরু করে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ লস হইলে হয়তো 1400 মানে 1500 টাকা লস হবে কথার কথা, ঠিক আছে, সর্বোচ্চ লস যদি আপনি পাস করেন। আর যদি আপনি কথার কথা পড়াশোনা প্রিপারেশন না নেন, তাহলে যে লসটা হবে সেটা কোটি টাকা দিয়ে পোষাইতে পারবেন না। আমি আবার বলছি, কারণ যদি মনে হয় যে পাস করবো ইনশাআল্লাহ, আমার 40টা 42টা হবে, প্রিপারেশন শুরু করে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি আপনি ধরেন মনে করেন যে দূর পাস যদি না করি আবার টাকাটা লস হয়ে যাবে, কোর্সের টাকাটা, এটা মনে করে যদি কেউ কথার কথা প্রস্তুতি না নেন,
পরে যদি দেখেন যে আপনি পাস করছেন, তখন আর ভাইয়া প্রিপারেশন নেওয়ার সময় থাকবে না, তখন দেখবেন যে রেজাল্ট দেওয়ার হয়তো 2-3 দিন পর পরীক্ষা ডেট দিয়ে দিচ্ছে। মানে এই জন্য হচ্ছে এটা একটা ব্যাপার। যাই হোক, সো হ্যাঁ, পেডিয়াট্রিক বলতে আসলে শিশু বিষয়ক রোগ। হ্যাঁ, এটা আসলে শিশুদের চিকিৎসার সাথে জড়িত। হ্যাঁ, পেডিয়াট্রিক রিলেটেডস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন, শিশু রোগ বিশেষজ্ঞ বা শিশু রোগ সম্পর্কিত। হ্যাঁ, আচ্ছা, দা ওয়ার্ড ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল, আচ্ছা, ইকোলজিক্যাল ওয়ার্ডটা খুবই মজার একটা ওয়ার্ড প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, স্কুল কলেজ আমাদের দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি একটু সহজ করে আপনাদেরকে বলি। স্কুল এবং কথার কথা স্কুল, স্কুল টু এবং হচ্ছে কলেজ। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখেন, এই যে স্কুল, এটার পরীক্ষা আলাদা না একসাথে হবে বলেন? আলাদা। স্কুল টু পরীক্ষা হবে আলাদা, কলেজের পরীক্ষা হবে কি একসাথে না আলাদা? তিনটার পরীক্ষা আলাদা আলাদা হবে, এই জন্য তিনটার কোর্স আলাদা। ঠিক আছে, তিনটার কোর্স কটা বলেন তো ভাইয়া? তিনটি কোর্স, তিনটা কোর্স। স্কুলের পরীক্ষা আলাদা হয়, স্কুলের টু এর আলাদা, কলেজের আলাদা। স্কুলের সিলেবাস আলাদা, স্কুল টু এর সিলেবাস আলাদা, কলেজের সিলেবাস আলাদা। স্কুল টু এ বাংলা এবং ইংরেজিতে মিলে 50 মার্ক, 50-50 100 মার্ক। ঠিক আছে, আর এখানে 100 মার্ক, এখানে 100 মার্ক, এখানে নির্দিষ্ট একটা বিষয়ের উপর, এখানে দুইটা বিষয়ের, আর এখানে অনেক সময় কম্বাইন সাবজেক্টের উপর। তো তিনটার পরীক্ষা আলাদা, তিনটার সিলেবাস আলাদা, তিনটার কোর্স তো আলাদা, একসাথে তো হওয়ার কোনো সিস্টেমই নেই। ঠিক আছে, এবং তিনটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। কথার কথা, আপনি যদি কথার কথা এটার জন্য 1500, কথার কথা এটার জন্য 1500, এটার জন্য কত করতে হবে? 1500 পে করতে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, অলরেডি এটা পেরে গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন কিন্তু এটা সঠিক উত্তর দিয়েছেন। ইকোলজিক্যাল এই শব্দটা, মানে এই প্রশ্নটা এই পর্যন্ত আমার মনে হয় যে অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, বারবার আসে। তো এই দেখেন, ডেমোগ্রাফি এটা জনসংখ্যা সাথে সম্পর্কিত। তারপরে পলিউশন মানে তো দূষণ, অ্যাটমসফিয়ার মানে তো হচ্ছে আমাদের কি বলে এটাকে, আচ্ছা শব্দটা ভুলে গেলাম। আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তো এই যে ইকোলজিক্যাল মানে হচ্ছে বাস্তুবিদ্যা বা বাস্তু সংক্রান্ত বিদ্যা, যেটা আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আনসার কি হবে ভাইয়া? ইকোলজিক্যাল মানেই হবে এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল মানেই এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল মানে কি ভাইয়া? এনভায়রনমেন্ট। আর অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। ঠিক আছে, ইনশাআল্লাহ। আশা করি পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছুই নাই। পরের শব্দটা দেখেন, কারেক্ট স্পেলিং। এই যে আবার আসছে, কারেক্ট স্পেলিং থেকে মোটামুটি 2টা বা 3টা প্রশ্ন থাকেই, 2-3টা প্রশ্ন থাকে। সো এটা মানে হচ্ছে হাস্যরসাত্মক অথবা ডট 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 বোঝায়। সো এই বানানটা হিউমোরিয়াস বানানে দেখেন এইচ ইউ হবে, এটা একটা ফ্যাক্ট। আর মুরুয়াস, তাহলে মু আর ও ইউএস, তাহলে দেখেন হিউ মু রুয়াস, হিউ মু রুয়াস, হিউ মু রুয়াস। তাহলে দেখেন এখানে হিউ 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 সবগুলোতে হিউ আছে, কিন্তু আমরা জানি যে হিউমোরিয়াস বানানে এমও হয়, তাহলে এমন আই মানে কাটা। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এমও দিছে, ঠিক আছে, আর এর পরে ও হয়, আর এর পরে ও নাই মানে কাটা, আর এর পরে আই কেন দিলেন? তার মানে আনসার হবে বি, হিউমোরুয়াস, হিউমোরুয়াস। ক্লিয়ার? ক্লিয়ার? পারবেন ইনশাআল্লাহ। সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকবে। যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, চাইলেও আপনি ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখি লিখি লিখি। গুড, মাশাআল্লাহ, সবাই লিখতেছে। থ্যাংক ইউ সো মাচ। হিউমোরুয়াস, ভাই যেভাবে আলাদা করে লিখছি হুবহু এভাবে লিখেন, হিউমোরুয়াস, হিউমোরুয়াস। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, মাশাআল্লাহ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। হিউমেরাস একটি অ্যাডজেক্টিভ এবং এটির অর্থ হচ্ছে রসাত্মক। গুড, সরস কৌতুকপূর্ণ। এবং এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা মনে রাখেন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। এই পিলগ্রাম, পিলগ্রাম মানে হচ্ছে তীর্থযাত্রী, মানে যে পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করে তাকে বলা হয় পিলগ্রাম আর কি। হ্যাঁ, পবিত্র স্থানের উদ্দেশ্যে যে যাত্রা করে, পবিত্র স্থান, পবিত্র স্থান, মস্ক, নিউ কান্ট্রি, বাজার, হোলি প্লেস, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো যার যার ধর্মের কাছে তার তার উপাসনালয়টা পবিত্র, এই জন্য শুধু মসজিদ হবে না। হ্যাঁ, মসজিদও একটা কি বলে হোলি প্লেস, কিন্তু মসজিদ ছাড়াও অন্যান্য আরো অনেক পবিত্র জায়গা রয়েছে। কেমন? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য ভাইয়া হোলি প্লেস হবে এখানটাতে। হ্যাঁ, এটা মন্দির হইতে পারে, মসজিদ হইতে পারে, গির্জা হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। ওকে, ফাইন। এক্স্যাক্টলি, ধর্মীয় স্থানের যাত্রী, এক্স্যাক্টলি ধর্মীয় স্থানের যাত্রী বা পবিত্র স্থানের যাত্রী। ওকে, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ। দেখেন এখানে ওন শব্দটা থাকার কারণে অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। বায়োগ্রাফি মানে হচ্ছে নিজের জীবন নিজনের, মানে মানে কি বলে, মানে কারো জীবনী। বায়োগ্রাফি মানে হচ্ছে কি ভাইয়া? জীবনী। এবং এটা আপনি যে কারো জীবনী লিখতে পারেন, আপনি চাইলে কাজী নজরুল ইসলামের জীবনী লিখতে পারেন, অন্য কারো জীবনী লিখতে পারেন। ঠিক আছে, ডায়েরি মানে হচ্ছে দিন পঞ্জিকা, আপনি আপনার প্রতিদিনের কাজগুলো লিখে রাখলেন। ঠিক আছে না, এরকম। আর অটোবায়োগ্রাফি হচ্ছে ভাইয়া আত্মজীবনী, অর্থাৎ আপনি যখন আপনার নিজের জীবনী নিজেই লিখে যাবেন, যে আমি আমার নিজের জীবনে নিজেই লিখে গেলাম, আমি এত সালে জন্মগ্রহণ করেছি, আমি অমুক জায়গায় পড়াশোনা করেছি, আমি ডট ডট অমুক করেছি, তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আর যখন উইকিপিডিয়া
বুঝছেন তো? উইকিপিডিয়া মানে বুঝছেন তো? তো উইকিপিডিয়া যখন আপনার জীবনী লিখে দিয়ে দিবে, যেমন তাহসান লিখে সার্চ দিলে অথবা মুকেশ আম্বানি লিখে সার্চ দিলে দেখবেন উইকিপিডিয়া থেকে তার সকল তথ্য চলে আসবে। এটা কিন্তু মুকেশ আম্বানি লেখে নাই, এটা উইকিপিডিয়া লিখছে। তো যাই হোক, সো অন্য কেউ লিখলে বায়োগ্রাফি, আর নিজের জীবনে যদি নিজেই লিখে আপনি লিখে রাখলেন যে আমার জীবনে আমি লিখে গেলাম, ঠিক আছে, সেক্ষেত্রে অটোবায়োগ্রাফি। ক্লিয়ার ইনশাল্লাহ? অটোবায়োগ্রাফি, এই যে কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ডায়েরি মানে দিনপঞ্জি, বায়োগ্রাফি মানে জীবনী, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, আর ক্রনিক্যাল মানে হচ্ছে ঘটনাবলী। ক্রনিক্যাল মানে কি ভাইয়া? ঘটনাবলী। এই জিনিসগুলো দেখেন প্রচুর আসে। এই যে অটোগ্রাফি, এই প্রশ্নটা অনেকবার কিন্তু আসছে, অনেকবার আসছে, ঠিক আছে? স্যার প্রাইমারিতে আসবে? ও মাগো, এত ঘুম আসছে আমার, বাট ক্লাস ছেড়ে যাইতে মন চায় না। গুড, এটাকে ডেডিকেশন বলে। আর যারা ডেডিকেটেড হয়, আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, আপনাদের জীবনে অনেক ভালো কিছু আসবে ইনশাআল্লাহ, যারা ডেডিকেটেড সাথে ক্লাসটা দেখছেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? স্টার চিহ্ন দেখা বুঝছেন তো? আমি কিন্তু 3 স্টার দেই নাই, 7 স্টারও দেই নাই। আমার মনে হয় যে অনেকগুলো হয়ে গেছে না? তো এটা এতবার দেওয়ার এই কারণ, এটা প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ মোটামুটি এমন কোনো পরীক্ষা বাদ নাই যেখানে আসে নাই। তো এটা মোটামুটি আমরা সবাই পারি। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ভাইয়া, থাইল্যান্ডের রাজারা যখন কোনো প্রজার প্রতি সন্তুষ্ট হইতো তখন তাকে হাতি দিত, মানে উপহার হিসেবে বা পুরস্কার হিসেবে, মানে লোকমুখে প্রচলিত, বা এটা সত্যি হইতে পারে। এখন ফ্যাক্ট হচ্ছে, এই হাতি একটা গরিব মানুষকে বা একটা কৃষককে আপনি দিয়ে দিলেন। একটা হাতির ধরেন প্রতিদিন লাগে কথার কথা 50,000 টাকার খাবার। তো একটা কৃষকের মাসিক ইনকাম হচ্ছে কথার কথা, ধরেন কথার কথা 20,000, কথার কথা আর কি, যদিও মাসে কোনো মানে মাসিক কোনো ইনকাম নাই, কৃষকের মাসিক সিস্টেম নাই, ফসল তুললে দেন ইনকাম হয়। যাই হোক, ধরেন কথার কথা কৃষকের মাসিক ইনকাম 50,000, হ্যাঁ, আর একটা হাতির দৈনিক খাবার লাগে 50,000, কথার কথা কি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখন এই যে একটা কৃষককে আপনি এই হাতিটা দিলেন, খুব মনোযোগ, এই ব্যাখ্যাটা হয়তো কেউ আগে না পাইলে কাজে লাগবে ইনশাল্লাহ, মনে রেখেন, তাহলে মুখস্থ করা লাগবে না, এমনি পারবেন। তো কৃষকের মাসিক ইনকাম 20,000, আর একটা হাতি দিচ্ছেন, এটার প্রতিদিন লাগে 50,000 টাকার খাওয়ান, মাসে মাসে লাগে ধরেন 15 লাখ টাকার খাবার, কথার কথা। তো এই হাতিটা এই কৃষকের জন্য কি উপকারী হইলো, নাকি তার জন্য একটা সমস্যাকর বা বিব্রতকর একটা জিনিস হইলো? এক্স্যাক্টলি, হাতিটা দামি, হাতি দামি, খুব খেয়াল করেন, হাতি দামি, বা আমরা চাইলে ইংলিশে বলতে পারি কস্টলি। হাতিটা দামি, কিন্তু ভাইয়া এটা তার জন্য একটা ট্রাবলসাম ব্যাপার, ট্রাবলসাম অথবা সমস্যাকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য দামি, ভেরি দামি, ভেরি কস্টলি, কিন্তু ট্রাবলসাম একটা পজিশন মানে মালিকানা, তাই না? তো একটা গরিবকে যদি আপনি একটা কথার কথা মার্সিডিজ গাড়ি দিয়ে দেন, আরে ভাই মার্সিডিজ গাড়িতে কথার কথা প্রতিদিন চালাইলে 10,000 টাকার তেলই লাগবে, কথার কথা। তো হ্যাঁ, ইনকাম হলো মাসে 5,000, আপনি যদি এর একটা গাড়ি দিয়ে দেন, এটা চালাইতে পারবে? বিমান, হেলিকপ্টার দিয়ে দিলে। এই জন্য দামি, কিন্তু ভাইয়া ট্রাবলসাম পজিশন। আচ্ছা, যারা প্রথমবার এই ব্যাখ্যাটা জানলাম তারা কমেন্টে ফার্স্ট লিখি যে ভাইয়া জীবনে প্রথমবার এই ব্যাখ্যাটা জানলাম। ঠিক আছে, দেখেন ব্যাখ্যা জানলে কিন্তু আপনার মুখস্থ করা লাগবে না, আপনি অটো পারবেন ইনশাল্লাহ, অটো পারবেন। পারবো না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও প্রিয় মানিকেরা, শুনেন না, আমরা সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেই, যেন পরবর্তীতে মন চাইলে আবার দেখতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ, ভালো লাগবে। পরের প্রশ্নটা দেখেন, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন। আচ্ছা, লাইটস মানে তো লাইট মানে বাতি, আর স্ট্রং ওয়াইন্ড মানে হচ্ছে শক্তিশালী বাতাস। আচ্ছা, বাতাসে বাতি নিভে গেছে। আচ্ছা, বাতাসে বাতি নিভে গেছে, খুব মনোযোগ। ধরেন আমাদের এই রুমে আলো আছে, কোন কারণে আলোটা নিভে গেছে। আলোটা নিভে গেলে বা আলোটা যদি বাতাসে যদি আলোটা নিভে যায়, তার মানে এই বাতিগুলা মানে ইলেকট্রিক বাতি না, যেহেতু বাতাসে নিভে গেছে মানে ইলেকট্রিক না। তো কথার কথা এগুলো হইতে পারে কফি, অথবা এগুলো হইতে পারে হারিকেন, আমাদের এলাকায় বলে আর কি, অথবা অন্য কিছু হইতে পারে। তো মজার ব্যাপার হচ্ছে, যাই হোক, আলো নিভে যাওয়ার পর আলোটা কি ঘরের ভিতরে থাকে নাকি ঘর থেকে আউট হয়ে যায়? ওই বাতাসে বাতি নিভা গেছে, তো বাতি নিভে যাওয়ার পর আলোটা, বা লাইট বা আলো, এই আলোটা কি ঘরে থাকে না ঘর থেকে আউট হয়ে যায়? আর আমি বলার দরকার নেই, আপনারাই পারবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাতি নিভে যাওয়ার পর, আলোটা তো ঘরে থাকে না, ঘর থেকে কি হয়ে যায়? আউট হয়ে যায়, তাই না? বলেন, অটো আনসার বেরিয়ে গেছে। তার মানে যখন বাতি নিভা যাবে, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন, স্ট্রং ওয়াইন্ড, বাতাসের দ্বারা যখন বাতি নিভে যাওয়া বুঝাবে, তখন কি হবে? ব্লোনের পরে কি হবে বলেন? আউট হবে, বাতি নিভে গেছে, মানে লাইট বা বাতি আলোর রুম থেকে চলে গেছে। আর যখন গাছ উপড়ায় ফেলবে তখন ব্লোন এওয়ে হবে, ঠিক আছে, কারণ গাছ উপড়ায় দূরে ফেলে দেয়। ঠিক আছে, বলেন বুদ্ধি কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ, জীবনে ভুল হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সরাসরি স্টুডিও, এটা সরাসরি হচ্ছে আমাদের লাইভ ক্লাস চলতেছে। এটা আকন্দ টাওয়ার, এটা আবার কোথায়? আকন্দ টাওয়ার না ভাই, এটা সামাদ মেনশন থেকে চলতেছে। ক্লিয়ার ভাই? জীবনে ভুল হবে বলেন। এই জন্য ভাই বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে বলেন, শেখার আছে। পরের প্রশ্নটা দেখেন, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। যেহেতু সূর্য, কথার কথা কি বলে এটাকে, সূর্য উঠছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাইরে যাওয়ার। সারা রাত পেট ব্যথা করছে,
এখন রাতের বেলা তো আর গাড়ি পাইবেন না, হাসপাতালে নিয়ে যাবেন কিভাবে? যখন সূর্য উঠছে তখন সিদ্ধান্ত নিলেন যে এখন বাইরে যাওয়া যায় বা এখন গাড়ি পাওয়া যাবে। তো যাই হোক, এই প্রশ্নটা সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে। সিকোয়েন্স অফ টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এক পাশে যদি পাস্ট টেন্স থাকে বা বিটু থাকে। আমি আবার বলছি, সিকোয়েন্স অফ টেন্স মানে প্রিয় ভাই বোন আমার, একটা বাক্য যদি দুইটা অংশ থাকে, এক পাশে যেই টেন্স হয় আরেক পাশে সেই একই টেন্স হয় সাধারণত। তো এই পাশে কি আছে ভাইয়া? ডিসাইডেড, পাস্ট টেন্স বা বিটু। তাহলে এখানেও বিটু হবে বা পাস্ট টেন্স হবে, বিটু হবে বা পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। একটা অপশনে পাস্ট টেন্স আছে বা কি আছে বলেন? তার মানে আনসার হবে ডি। ভাই বুঝছেন না বুঝেন নাই? জাস্ট এটা মুখস্থ করা দরকার নেই, দেখে দেখে আনসার করবো। একটা বাক্যে যদি দুইটা অংশ থাকে, একটা অংশে যেই টেন্স হয় সাধারণত ওই অংশটা সেই একই টেন্স হয়। তাহলে এখানে আছে ডিসাইডেড পাস্ট টেন্স বা বিটু, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে। তো পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার 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 ক্লিয়ার? হ্যাঁ আমি জানি, হ্যাঁ এখন অনেক রাত, অথচ এই রাতে যারা ক্লাস করতেছেন তারাই সফল হবেন ইনশাআল্লাহ। এত রাতে যারা ক্লাস করতেছেন তারাই সফল হবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো মজার। মেড ইন স্পিচ মোটামুটি কয়বার আসছে বলেন? 100 বার, 200, আমার মনে হয় যে প্রশ্নটা 500 বার আসছে পর্যন্ত। তাহলে এইগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মেড ইন স্পিচ মানে হচ্ছে ভাইয়া কারো জীবনের প্রথম বক্তৃতা। সো এটা হচ্ছে ভাইয়া ফার্স্ট স্পিচ। মেড ইন মানে কি ভাইয়া? ফার্স্ট স্পিচ, কারো জীবনের প্রথম বক্তৃতা। এটা অনেকবার আসছে পরীক্ষা, আউট এন্ড আউট। আউট এন্ড আউট মানে হচ্ছে ভাইয়া পুরোপুরি। আউট এন্ড আউট মানে কি ভাইয়া? পুরোপুরি। তো পুরোপুরি মানে হচ্ছে ভাইয়া থ্রুলি, এবং থ্রুলি মানে হচ্ছে কি ভাইয়া? পুরোপুরি। থ্রুলি মানে কি ভাইয়া? পুরোপুরি। থ্রুলি মানে পুরোপুরি। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুইজনের মধ্যে। এক্স্যাক্টলি, এটা আমরা অনেকবার পড়ছি তাই না বলেন? এই জিনিসগুলো কতবার আসছে পরীক্ষা। দুইজনের মধ্যে যদি ভাইয়া হ্যাঁ বন্টন করে দেওয়া বোঝায়, সেক্ষেত্রে বিটুইন হয়। আর যদি দুইজনের বেশি হয়, দুইয়ের বেশি, দুইয়ের বেশি হয়, তাহলে দুইয়ের বেশি হলে কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যামাং হয়। দুইয়ের বেশি হলে কি হয়? অ্যামাং হয়। তাহলে দুইজন হলে বিটুইন, আর দুইয়ের বেশি হলে অ্যামাং হবে। দুইয়ের বেশি হলে অ্যামাং হবে। তাহলে বিটুইন কোথায় আছে? একটা অপশন বিটুইন আছে, তার মানে আনসার হবে বিটুইন। নো ওয়ান ক্যান দ্যাট হি ইজ ক্লেভার, কেউ অস্বীকার করতে পারবে না যে সে চালাক। তাহলে অস্বীকার করা মানে হচ্ছে ভাইয়া ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। ডিনাই মানে কি? অস্বীকার করা। ডিনাই মানে অস্বীকার করা। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ খুব সুন্দর করে দেওয়া আছে। ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা, ডিফাই মানে হচ্ছে আহ্বান করা, ডিসকার্ড মানে হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা। পরের প্রশ্নটা দেখেন, ডু নট মেক আ নয়েজ হোয়াইল। একটু আগে ভাই বুদ্ধি শিখাইছিলাম, হোয়াইল অথবা হোয়েন। পৃথিবীর যেখানে দিবেন হোয়াইল অথবা হোয়েন, তার যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবেই হবে, আরেক পাশে হবে ভাইয়া বিটু। তাহলে এক পাশে বিটু, আরেক পাশে কন্টিনিউয়াস। সেখানে অলরেডি দেখেন ডু নট মেক আ নয়েজ হোয়াইল উইথ ফাদার, এই যে। তাহলে এখানে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা। ইজ বিং অ্যাসলিপ এরকম কোনো বাক্য হয় না, দূর, এটাও কাটা। তাহলে আনসার হবে এ। স্যার ক্ষুধা লাগছে আমার। হ্যাঁ, তার মানে শব্দ করো না হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। তোমার বাবা যখন ঘুমাচ্ছে তখন শব্দ করো না। তোমার বাবা যখন ঘুমাচ্ছে তখন শব্দ করো না। ক্লিয়ার? ঘুমাইলেও কোনো শব্দ করা ঠিক না, বড় ডিস্টার্ব করা ঠিক না। ঘুমাইলে এক্স্যাক্টলি। এটা আরো মজার প্রশ্ন দেখেন, এটা হচ্ছে একটা প্রিপোজিশন ভাইয়া। আপ হচ্ছে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন পরে সাধারণত নাউন হয়। ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হয়। তো খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে সাধারণত কি হয়? নাউন হয়। ভুল করে যদি কোনো ভার্ব চলে আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হইব? নাউন বানাইতে হবে। তো এখানে দেখেন, এই যে ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে একটা ফোন আইএনজি আছে, তার মানে আনসার হবে সি। তাহলে হি গেভ আপ প্লেইং ফুটবল when he got married, যখন সে বিয়ে করছে তখন সে উল্টাপাল্টা সব জিনিস বাদ দিয়ে দিয়েছে। যেমন ধরেন নাসির স্যার এখন অনেক ভালো মানুষ, তো যখন সে বিয়ে করবে তখন সব উল্টাপাল্টা বাদ দিয়ে দিবে, একদম ফ্রেশ পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, মায়ের খাইয়া, বুঝছেন না, একদম সিধা হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইড লাঞ্চ। আমরা আগেও বলছিলাম, দেখেন এই যে সিন্স এবং ফরের ব্যবহার কত বেশি আসে। দেখেন সিন্স এবং ফর, তো যদি থেকে বোঝায় তাহলে কি হয় ভাইয়া? সিন্স। আর যদি ধরে বোঝায় অথবা ধরিয়া, ধরে ধরিয়া অথবা যাবত, মনে আছে? ধরে ধরিয়া অথবা কি যাবত বোঝালে ফর হয়। তো বলা হচ্ছে সে গত শুক্রবার থেকে অসুস্থ, না ধরে, গত শুক্রবার থেকে অসুস্থ, গত শুক্রবার থেকে, আর থেকে মানে সিন্স। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাই বলেন? ডি। আনসার হবে ডি। আনসার হবে ডি। ভাই বুঝছি আল্লাহর রহমতে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। দেখেন 35টা আমরা প্রশ্ন করছি, 35টা বলেন, 35টা প্রশ্ন। এই 35টা প্রশ্ন যদি কথার কথা ধরেন, আপনি 4টা করে অপশন যদি ধরেন, তার কয়টা হয় দেখেন তো? মোটামুটি কয়টা জিনিস শিখছি আমরা? 4 5 20 এবং হচ্ছে 4 30 কি বলে 120, মানে 140টা এরকম, তাই তো না? 140টা জিনিস শিখলাম। তাহলে একটা ক্লাসে, মাত্র 1 ঘন্টার একটা ক্লাসে যদি 140টা ইনফরমেশন আপনি পান, লস না লাভ বলেন? এই জন্য ভাই আমরা এতবার রিকোয়েস্ট করি যে ক্লাসগুলো করেন করেন করেন।
আচ্ছা, ক্লাস কেমন লাগলো? যারা আমাদের আজকে ব্যাচে একদম নতুন ক্লাসটা করলেন, সাইদুল স্যারের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কেমন লাগলো একটু বলেন তো, কমেন্ট করেন তো একটু দেখি। আপনারা যদি একটু ভালো আমাদের একটু ভালো ভালো কমেন্ট করেন, বুঝছেন, তাহলে আমাদের কি হয়, আমরা একটু উৎসাহ পাই। হ্যাঁ, প্রতিদিন সলভ হবে, সমস্যা নেই। এভাবে স্যারকে মাঝে মাঝে ই করবেন, বিশেষ করে মেয়েরা বলবেন সাইদুল স্যারকে আপনার কেন জোস লাগতেছে, আপনার সেই লাগতেছে, আপনার ক্লাসগুলো জোস, অনেক মিস করি, মানে লাভ ইউ এরকম কইবেন, লিখলে সাইদুল স্যার বেশি বেশি ক্লাস দিবে, ফ্রি ক্লাস, বুঝছেন? সাইদুল স্যার কি হবে, বেশি বেশি ফ্রি ক্লাস দিবে। কই দেখি কি অবস্থা কোন তো। এই তো ভালো লাগছে, ইমরান মাহমুদ লিখেছে, জি স্যার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, তিনি লাভ রিয়াক্ট দিয়েছে, গুড। এই যে দেখছেন রাকিবুল ইসলাম দিয়েছে, আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো লাগছে, গুড, অসাধারণ। চন্দন কুমার বলছে ভেরি গুড। আয়েশা মিরাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, গুড। অরিন্দম দেবনাথ স্যার, সাইদুল স্যার মানে সেটা ইংলিশ বস, গুড, ভেরি গুড। তাজাক আমাদের শিমুল বাসে অনেক ভালো, আলহামদুলিল্লাহ আজকে অনেক অন্যরকম লাগতেছে। মাহফুজ আহমেদ, গুড গুড গুড, পুরাই আগুন ক্লাস, না আগুন টাগুন লাগে না, ঠিক আছে, আচ্ছা গুড, অনেক ভালো লাগছে, অসাধারণ, গুড। সাদু স্যার লাভ। এই যে দেখেন ছেলেরা দেখছেন কত সুন্দর সুন্দর কমেন্ট করে, দেখছেন, মেয়েরা কিন্তু করে না, কিন্তু মেয়েদের উচিত কিন্তু যে সাদু স্যারকে নিয়ে একটু কমেন্ট করা, দেখছেন, ছেলেরা কিন্তু আজকে অনেক বলছে, লাভ ইউ, লাভ রিয়েক্ট দিছে, অনেক করছে। এভাবে দিলে কি হয় জানো, সাদু স্যার প্রতিদিন মনে করে যে না আমাকে না স্টুডেন্ট অনেক ভালোবাসে, এই জন্য সে কী করে, সে বলবে যে না আমি আরও আরও ফ্রি ক্লাস নিই, আরও ফ্রি ক্লাস নিই, অনেক কিন্তু উদ্বুদ্ধ হবে, ঠিক আছে? এরকম বেশি বেশি কী করতে হবে, একটু প্রশংসা করতে হবে সবাইকে, বুঝলেন না? ঈদ আসছে, বুঝলেন না? ঈদে কী করবেন, মেয়েরা কী করবে, হাজব্যান্ডে মারাত্মক মারাত্মক প্রশংসা করবেন, দেখবেন আপনি ঈদে ভালো ভালো ড্রেস কিনে দেবেন, বুঝলেন না? ভালোবাসা দ্বিগুণ না ত্রিগুণ হারে বাড়িয়ে দিবেন। আর যদি ঝগড়াঝাটি করা শুরু করেন, তা হাজব্যান্ডের মেজাজ কিন্তু গরম হয়ে যাবে। এই জন্য বেশি বেশি ভালোবাসা দিতে হবে। কী করতে হবে, বেশি বেশি ভালোবাসা দিতে হবে। গুড 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 গুড, জাস্ট ওয়াও স্যার, আপনি বিশ্বাস লিখছি স্যার, জাস্ট ওয়াও, গুড 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 গুড, ঠিক আছে? যাই একটু নিনজা টেকনিক কিন্তু খাটাতে হবে, যা ঈদ না সামনে, অনেকে নিনজা টেকনিক খাবে। কখনোই ঝগড়া করবেন না, হাজব্যান্ডের সাথে বকাবকি করবেন না, কারণ দেখেন প্রত্যেকটা মানে পুরুষ লোক কিন্তু অনেক কষ্ট করে, যে অফিসে চাকরি করে, যেখানে যে চাকরি করে, ঠিক আছে, সারাদিন অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু, ঠিক আছে না? সুতরাং তাদের সাথে ঘ্যানর ঘ্যানর প্যানার পড়ানো, এই ঈদে করবেন না, আমাকে এই দিতে হবে সেই দিতে হবে, হাজব্যান্ডের দিকে একটু তাকাতে হবে, ঠিক আছে, যাতে হাজব্যান্ডকে ঘুষ খেতে না হয়, ঠিক আছে? তাকে বলবেন যে নো, আমার এত শাড়ি গহনা দরকার নাই, আমার দরকার শুধু তোমার ভালোবাসা। কি দরকার, ভালোবাসা, টাকা পয়সা চাই না, শুধু কি চাই, ভালোবাসা, যে তুমি শুধু আমাকে ভালোবাসো, অন্য কোনো নারীর দিকে অফিসে গিয়ে নজর দিও না, রাস্তাঘাটে অন্য কোনো নারীর দিকে নজর দিও না, তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমি এটাই চাই। এই কথা যদি কোনো নারী তার হাজব্যান্ডকে বলে, ওই হাজব্যান্ড কিন্তু রিয়েলি তার স্ত্রীকে অনেক অনেক দ্বিগুণ হারে ভালোবাসবে। এটা কিন্তু বাস্তব বাস্তব বাস্তব। আর আপনারা যদি হাজব্যান্ডের সাথে সারাদিন ঘ্যানর ঘ্যানর প্যানের প্যানের পরে, তাতে কী হয় জানেন, উল্টা রিয়াকশন হয়, উল্টা কি স্ত্রীর প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মে, এবং সে কী করে, সহজে বাসায় আসতে চায় না, ওই অন্য নারীদের অফিসে তাদের সাথে আড্ডা মারে, চা খায়, গল্প করে, ঘুরে বেড়ায়, এটাই কিন্তু করে। এই জন্য স্বামী যখন অফিস থেকে আসবে, কখনোই ঘ্যানর ঘ্যানর প্যানের প্যানর কোনো কিছু করবেন না, করবেন না, করবে তাদের আদর সোহাগ দেবে সবসময়। ক্লিয়ার, মনে থাকবে তো? গুড 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 গুড, মনে থাকে যেন, মনে থাকে যেন। এই যে কি, এই যে আরিশা জানাচ্ছে আমার শুধু টাকা দরকার, তোমাকে নয়। ওই যে দেখেন, ও বলছে তার কিন্তু হাজব্যান্ড দরকার নেই, তার শুধু টাকা। কি দরকার, টাকা, ঠিক আছে? এই যে দেখেন, এরকম আরও কেউ আছেন নাকি যে তার হাজব্যান্ড দরকার নেই, শুধু টাকা দরকার? আর কি আছেন বলেন? ঈদের মার্কেট পাওয়ার জন্য নিন্দা টেকনিক জানলাম স্যারের কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু নিন্দা টেকনিক, আমি বলে দিলাম, দেখো দ্বিগুণ হারে, আপনি যা চান নাই তার চেয়ে দ্বিগুণ হারে পাবেন, ঠিক আছে? আপনি কিছু চাইেন না, শুধু হাজব্যান্ডকে ভালোবাসা দেন, দেখবেন হাজব্যান্ড এমনিতে আপনারা ভালো ভালো গিফট দিবে। আর ভুলে ওই হাজব্যান্ড দেখবেন অন্য নারীর দিকে তাকাবো না অফিসে, আর অন্য নারীর সাথে যোগাযোগও রাখবে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মনে থাকবে তো? স্যার ঈদের পরে বিকেল 5টায় ক্লাস দেবেন না, অনুগ্রহ করে এতে ক্লাসটা করতে পারো? আমার উফ, মার্কেটিংয়ে লিখিত কোর্স আছে, মার্কেটিংয়ে লিখিত কোর্স আছে স্যার, এত বুদ্ধি নিয়ে বিয়ে না করলে কাজে আসবে না। বাহ, চমৎকার একটা কথা বলছে, গুড। স্যার আমরা সিঙ্গেল মানুষ, কি বলেন, এমনি রাত্রে ঘুম হয় না, এখন আরও হইব না। কেন 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 কেন? সিঙ্গেলদের স্বপ্ন দেখতে হবে, চাকরি করতে হবে। গতকাল কিন্তু আমরা অনেক কথা বলেছিলাম, আজকে দেখেন অনেক স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়েছে, অনেক আশা। আমি আজকে খুবই একদম দুইটা কথা আমি বলি। একটা আপু এখানে আছে কিনা জানেন, একটা আপু আমাকে কল দিয়েছেন, মেবি মঠবাড়িয়া, আর একটা আপু কল দিয়েছে মনে হয় ময়মনসিংহ থেকে। মানে সে কান্না করে দিছে, কান্না করে দিছে। আমি কি, তুমি কান্না করতেছো? মানে 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হবে, সে কান্না করে দিছে, এবং তার কাছে আর কোনো টাকাই নাই। মানে সে টাকা আছে, 1000 টাকা ম্যানেজ করতে পারছে, আর তার টাকা নেই। মানে কি করলাম, আমি কিন্তু তাকে কিন্তু আমি ভর্তি নিয়েছি। এবং আরেকটা আপু বলছে যে সে 1500 টাকা ম্যানেজ করতে পারছে, আরেকজন বলছে 1400 টাকা, কেউ বলেছে, আমি কিন্তু নিয়ে নিছি আমাদের। অর্থাৎ আজকে অফারটা 11 থেকে 20তম গ্রেডের অফারটা কত ছিল বলো তো ভাইয়া দেখো, এই যে 11 থেকে 20তম গ্রেডের, ভাইয়া এই 11 থেকে 20তম গ্রেড এই চাকরির অফারটা কিন্তু আমরা গতকাল আজকে রাত 12টা পর্যন্ত অফারটা ছিল কত,
টাকায় অফারটা ছিল। কিন্তু আজকে কিন্তু অনেকেই আমাকে এতবার ফোন দিয়েছেন, আমি গতকাল রাতে 2:30টার সময় একজন ফোন দিছে, 2:30টার সময় ফোন দিছে। আমি কি আল্লাহ, এত রাতে কেউ ফোন দেয়? ঠিক আছে, তারা কিন্তু অনেকে বলছে মানে আজকে 2টা আপু পুরো কান্না করছে, আমি খুব খারাপ লাগছে। তারপর কিন্তু আমি তাদেরকে নিয়ে নিয়েছি, চিন্তা করা যায়, নিয়ে নিয়েছি কিন্তু যাক জব বেডিসের সাথে থাকুক। এবং বয়স নাই, কিন্তু অনেকেরই বয়স নাই, এরকম অনেক আছে আমাদের মেয়েরা, বিশেষ করে মেয়েরা কিন্তু অনেক সমস্যা আছে। এখন কীভাবে সমস্যা আছে মেয়েরা জানেন? অধিকাংশ মেয়েরা সমস্যা আছে সাধারণত অনেকের বিয়ে হয়নি, বিয়ে হচ্ছে না, তারপর আবার চাকরি বাকরি নাই, আবার অনেক হাজব্যান্ডের সাথে সম্পর্ক নাই, এরকম কিন্তু অনেক আছে। আবার ছেলেদের ভিতরে অনেক কষ্টে আছে যাদের আবার টিউশনি নাই, অনেক সমস্যা আছে, অনেকে লেখেন কিন্তু কয়জনে অনেক SMS দেয়, SMS পড়ারও টাইম পাই না, ঠিক না? তা যাই হোক, 11 থেকে 20তম গ্রেড এই যে কোর্সটা আমি সবাইকে বললাম যে ভাই, যে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন, এটা করলে আপনার নিবন্ধন বলেন, বলেন অন্যান্য চাকরি, প্রাইমারি বলেন, অনেক যে কোনো চাকরি 90% কাভার হয়ে যায়। এবং এই কোর্সটার জন্য আপনি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং যদি রেলওয়ে, ঠিক আছে, এই কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিসংখ্যান কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এই যে ছোটো ছোটো চাকরি পরীক্ষাগুলো আছে না, এবং বিভিন্ন কম্পিউটার অপারেটর পদ, ইউনিয়ন সচিব পদের এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগগুলো হয়ে থাকে, এবং দেখবেন যে বিভিন্ন পায়রা পোর্ট এবং মংলা পোর্ট, এই বিভিন্ন চট্টগ্রাম বন্দর, এই বন্দরগুলোতে চাকরিগুলো হয়, পল্লী বিদ্যুতের এডি, এই যে বিভিন্ন ঢাকা ওয়াসা, এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে ছোটো ছোটো চাকরিগুলো নিয়োগ দেয়, সেখানে আপনাকে একটা প্রিলি পরীক্ষা দিতে, একটা রিটেন পরীক্ষাও দিতে হয়। এবং দেখা যায় যে অনেক পরীক্ষা অনেক 1 বছর পর, 5 বছর পর আপনারা কাট পেয়ে থাকেন, এরকম কিছু কিছু চাকরি কিন্তু ভেজাল লাগে। কিন্তু এই ধরনের চাকরি পরীক্ষা টিকতে লাগবে একটা প্রিলি এবং লিখিত কিন্তু অবতীর্ণ হতে হয়। সেজন্য কিন্তু আমরা এই কোর্সটা কিন্তু 11 থেকে 20তম গ্রেড আমরা প্রিলি করতে। আজকে কিন্তু আমি প্রথম উদ্বোধনী ক্লাসটা কিন্তু আজকে আমি নিয়েছি, আগামীকাল মেবি সাদুল স্যারের ক্লাস। তা যাই হোক, আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস এই কোর্সটায় রেখেছি। আজকে একটু কমেন্ট করে জানাবেন যারা আজকে আমার এই 11 থেকে 20তম গ্রেডের এখানে কে কে ক্লাস করছে, একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি কীভাবে ক্লাসটা নিয়েছি। অর্থাৎ আগে যেভাবে ক্লাস নিতাম এখন কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী এমন স্টাইলে আজকে ক্লাসটা নিলাম যাতে স্টুডেন্টরা কমন পায় যে কোনো চাকরি পরীক্ষায়। একটু কমেন্ট করে জানাবেন যে আজকে আমার বাংলার ক্লাসটা 11 থেকে 20তম গ্রেডের কেমন হয়েছিল, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, বলতে পারেন স্যার মোর কমেন্টটা কি নাই, সত্যের জন্য লড়াই, এটা কোন কথা? সেলিম সাহেব লাভ গুড স্যার, আমি বই নিতে চাই, কিভাবে নেব? আচ্ছা, এটার সাথে বই নিতে হলে আপনাকে টাকা দিতে হবে না, ফ্রি। আমরা যে এটার সাথে এই যে 4টা বই আমরা যে দেই, এই 4টা বই কুরিয়ারে যে দেই, যারা বই পান না এইগুলা 4টা বই এখন যারা পান না, আগামীকাল সকাল 10টায় কল দেবেন। এই 4টা বই আমরা ফ্রি দিয়ে দিই। এগুলো বাজারে কোনো লাইব্রেরিতেও বিক্রি হয় না, এমনকি আমাদের অফিসেও আমরা এগুলো কিন্তু বিক্রি করি না, ঠিক আছে? অনেকে হয়তো বলেন যে স্যার রিকোয়েস্ট করেন, স্যার আমার গার্লফ্রেন্ডের জন্য এক সেট নেবেন প্লিজ স্যার, টাকা দিই। পরেও কিন্তু গার্লফ্রেন্ডের জন্য চাইলে আমি দিয়ে দিই, কারণ গার্লফ্রেন্ডের জন্য মায়া আমারও আছে, এই জন্য আমি দিয়ে দিই, বুঝছো? তা যাই হোক, অনেক বয়ফ্রেন্ডের জন্য নেয়, তাও দিয়ে দিই। ক্লিয়ার? আচ্ছা, হিসাব বিজ্ঞানের লিখিত কোর্স আগামীকাল থেকে আগামীকাল হিসাব বিজ্ঞানের ক্লাস আছে কিন্তু ভাইয়া, আগামীকাল হিসাব বিজ্ঞানের ক্লাস আছে, মনে থাকে জানো, আগামীকাল হিসাব বিজ্ঞানের ক্লাস আছে এবং আগামীকাল ভৌত বিজ্ঞানেরও ক্লাস আছে কিন্তু। স্যার আমি বই নিয়ে, আচ্ছা জেগেছি না স্যার, মন আচ্ছা নাসির স্যার, যাদের বিয়ে করে না বলে বুদ্ধি, এখন অবশ্যই আছে বিয়ে করলে বুদ্ধি পালাবে। আমাদের মুসলিমা জাহান কত সুন্দর একটা কথা বলছে, ঠিক আছে? মুসলিমা, তুমি কি করে হাজব্যান্ডকে কি মাইট টেট দাও নাকি রাতে? তোমার হাজব্যান্ডকে রাতে মাইট টেট দিও না, ঠিক আছে? স্যার আমি তো 2200 টাকা দিয়ে ভর্তি হয়েছি, তাহলে আমার কি বাকি টাকাগুলো দিয়ে দেন? ও বাবা, দেখছেন, মানে অন্য মানুষের জন্য কোনো দয়া নাই। স্যার 1620 টাকায় ভর্তি হতে পারবো? লিজা আক্তার, দেখেন যারা এই যে 1950 টাকা, এই 1950 টাকা এখনও আমরা রেখেছি, আজকে আগামীকাল এই অফারটাই থাকবে। এই কোর্সটা কিন্তু ছিল 2200 টাকা, অনেকে 2200 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তো এখান থেকে আমরা কোনো 1950 টাকা করে দিই। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছে, ঠিক আছে, এবং এইটা কিন্তু আমরা বলেছিলাম অফার কিন্তু দিয়েছিলাম, এবং যারা কোনো না কোনো কোর্সে ভর্তি আছে তাদের জন্য কিন্তু আজকে বেড়ে যাবে। অর্থাৎ গতকাল 1520 টাকা ছিল, আজকে কিন্তু 1650 হবে। অর্থাৎ ভর্তিকৃত যারা আছে তারা দিবেন 1650 টাকা। আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা কোনো না আজকে কিন্তু কোর্সটা বেড়ে গেল, ঠিক আছে? কোর্স কমবে না, বরং কিন্তু বাড়বে এখন থেকে। তাই গতকাল কিন্তু এইটা যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন তাদের জন্য অফারটা ছিল 1520 টাকা, আজকে কিন্তু 1650 টাকা হয়ে গেল। এর নিচে কিন্তু আপনি পারবেন না, বলে দিলাম। তাহলে 1650 টাকা কোনো না কোনো কোর্সে ভর্তি, আর অন্য যারা নতুন আমাদের তারা কিন্তু 1950 টাকা, ওকে? আর যদি কারো আর্থিক সমস্যা একান্তই থাকে, একান্ত গোপনে আমার সাথে বলবেন, আমি সেটা দেখব। সেটা 01755072190, এটা আমার নাম্বারে, কিন্তু এই নাম্বারে আমার সাথে কথা বলে আমার এই নাম্বারে টাকা পাঠাতে হবে, নগদ এবং বিকাশে কিন্তু আমাকে এই নাম্বারে টাকা পাঠাতে হবে। এটা কিন্তু আমার নাম্বার, আমি বলে দিলাম। যাদের আর্থিক সমস্যা আছে আর যাদের অনেক টাকা পয়সা আছে, মাশাআল্লাহ ভালোই, অনেক বউটো জামাই টামাই আছে, তাদের উদ্দেশ্যে বল, যাদের জামাই আছে 1টা 2টা, তারা এটা করবেন 017017672657585।
তারা এই নম্বরগুলোতে কল দিবেন, ঠিক আছে? 58 তা 017672657 ও অনেক আছে গ্রুপে যুক্ত হতে পারেন না, ঠিক আছে? অর্থাৎ গ্রুপ থেকে এখনো আপনাকে অ্যাড করেনি বা যুক্ত হতে পারেন না, টেকনিক্যাল ক্লাস খুঁজে পাচ্ছেন না, তারা এই নম্বরে কল দেবেন 01767265758। এই নম্বরে কিন্তু টেকনিক্যাল কোনো প্রবলেম যদি হয় তাহলে আপনি এই নম্বরে কল, আপনি হাইলাইটস পাচ্ছেন না, ঠিক আছে? তাহলে আপনি হাইলাইটস যদি খুঁজে না পান, এই টেকনিক যত ফোন আছে এইগুলাই কল দেবেন, ঠিক আছে? আর আমার এই নাম্বারে কল দেবেন যারা অসহায় নিঃস্ব আছেন, তারা আমার এই নাম্বারে কল দিবেন এবং টাকা পাঠাবেন, মনে থাকে যেন, হ্যাঁ? স্যার আমি অনেকগুলো ভর্তি হয়েছিলাম 15 স্টুডেন্ট, আমি কি কোর্সটা করতে? অবশ্যই আয়শা সুমি, তুমি আমার নাম্বারে কল দিয়ে রাজীব স্যার, সাদু স্যারের পড়ানোর স্টাইলটা খুব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার ফোন ধরে না। রাজীব হলো স্যার ফোন ধরে না, কারণ স্যারের দেখেন সারাদিন ব্যস্ত থাকে। আমি ফোন ধরি কেন জানেন? আমি তো মনে করো আমার কাজ নাই, ঠিক আছে না? আমি কি করবো? আমি তোমাদের কি কল্যাণেই আছি। আচ্ছা স্যার শুধু বই পাওয়া যাবে না স্যার, তৃতীয় ব্যাচে ভর্তি হয়েছি, ক্লাস পাই না। আচ্ছা আপনি এই উপরের নাম্বারে কল দেবেন আগামীকাল সকাল 10টার পরে, আগামীকাল এই নাম্বারে কল দেবেন, হ্যাঁ? আচ্ছা দেখি 4টা হাইলাইটস থেকে কি যে কোনো পরীক্ষা কমন পড়বে নাকি অনেক জিকে তো আপডেট হয়? শোন, জিকে আপডেট হলে তো জিকে আপনিও আপডেট হয়ে যাবেন। বাংলাদেশের রাজধানীর নাম যদি চেঞ্জ হয়ে যায় আপনি চেঞ্জ হয়ে যাবে, কিছুদিন পর বাংলাদেশের রাজধানী তো ঢাকা রেখে নোয়াখালী হইতে পারে, তা আপনি সেটা আপডেট পড়বেন না? আপডেট তো টিচাররা তো আপডেট ক্লাসে দিয়ে দেয়। আমাদের তো একটা জিকে তো আমরা তো প্রতিবারই আমরা কী করি, যে কোনো চাকরি পরীক্ষায় জিকে কিন্তু আপডেটগুলো বলে দিই আমরা, ঠিক আছে না? একটা কিন্তু সাম্প্রতিক আমরা ক্লাস নিয়েই নেই, আমাদের সোহেল স্যার কিন্তু সাম্প্রতিক ক্লাস নিয়েই নেই, তাহলে তো টেনশন কিসের? সাম্প্রতিক যেটাতে সাথে থাকবেই। টাকা কাছে হেরে গেলাম, মিস করবো পেট। স্যার অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সের রিটেন কোর্স আছে। পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কবে স্যার? পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 3 তারিখ পলিটিক্যাল সায়েন্সের ক্লাস ভাইয়া, 3 তারিখ। ওকে, স্কুল কলেজ দুটোই। স্যার আগামীকালে ক্লাসের রুটিন দিবে না? আগামীকালে ক্লাস রুটিন দিয়ে দিবে। স্যার কালকে কি অফার থাকবে? হ্যাঁ, কালকে এই অফারটা থাকবে। এই অফারটা আবার বাড়িয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আবার আপনাদেরকে এই অফারটা বাড়িয়ে দিলাম যে 2200 টাকা থেকে 1950 টাকা করে দিলাম। আর এই আমাদের যে কোনো কোর্সে ভর্তি তারা 1650 টাকা দেবে। আর যাদের কোনো না কোনো একটু আর্থিক সমস্যা আছে তারা এই নাম্বারে আমাকে পার্সোনাল যোগাযোগ করবেন, ওকে? আর 2টা জামাই হলে কত? উম্মে উনিশা সে বলছে স্যার 2টা জামাই হলে কত? তোমার যদি 2 পিস জামাই থাকে তাহলে তুমি কি করবা? তুমি উল্টা বলে আমারে আরো বেশি টাকা দেবে, আমার জন্য ঈদে পাঞ্জাবি গিফট পাঠাবা, ওকে? যেহেতু তোমার 2 পিস জামাই, তাহলে তুমি কি করবা? তুমি বেশি করে আমাকে কি করবা? গিফট দিবা, হ্যাঁ? আবার দেখি কত মান্থ ধরে চলবে এই কোর্স? যেহেতু আপনাদের ঈদের পরে স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা এবং ঈদের পরে রেলওয়ে পরীক্ষা, এই জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পরীক্ষাগুলো আছে, এই জন্য বললাম এই কোর্সটা কিন্তু আমরা খুব দ্রুত শেষ করব। সপ্তাহে 5 দিন ক্লাস রেখেছি এজন্যই কিন্তু। আর আপনারা ঈদের বন্ধ পাবেন মাত্র 5 দিন এবং সপ্তাহে 5 দিন ক্লাস পাবেন। আর এটা কিন্তু একদম আমরা বলেই দিয়েছি, একদম ধরে না 2 থেকে 3 মাসের মধ্যে একদম ফিনিশ। 2 থেকে 3 মাসের ভিতরে একদম ফিনিশ। সপ্তাহে 5 দিন যদি ক্লাস নিই, চিন্তা করেন 90টা ক্লাস নিতে কতদিন লাগতে পারে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা স্যার শুধু অনার্স পাসের দ্বারা কি বিশেষ পরীক্ষা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই। পরীক্ষা দেওয়ার নিয়মটা যায় না, ক্লাসের কখন কি করণীয়? অবশ্যই পরীক্ষা অনলাইনে, আমাদের এই পরীক্ষাগুলো সব অনলাইনে আপনাকে দিতে হবে। আর যদি আমাদের অফলাইন শাখা যদি ভর্তি হন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে আপনারা অফলাইনে ক্লাসও করতে পারবেন এবং এক্সাম দিতে পারবেন। তবে নিবন্ধনধারীদের জন্য সবচেয়ে একটা সুখবর বলে দিচ্ছি, আমাদের যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে সেখানে আপনারা নিবন্ধনে যারা ভর্তি হবেন লিখিত করছে তারা ওই সকল ব্রাঞ্চে গিয়ে কিন্তু অফলাইনে আমরা পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি যদি 11 থেকে 20তম গ্রেডেও ভর্তি হন, আপনার কোনো সমস্যা আমাদের ব্রাঞ্চে গিয়ে সরাসরি আপনি অফলাইনে পরীক্ষা দিতে পারবেন। তবে আমি বলবো আমাদের যে সকল জায়গায় অফলাইন শাখা আছে ওই সকল শাখা আপনি অবশ্যই অফলাইনে ক্লাসগুলো করেন, দেখবেন অফলাইনে ক্লাস করলে কিন্তু অনেক ভালো। আমরাও কিন্তু যাই, আমাদের জবেন্স টিম পুরাই যায়। তো আমাদের অফলাইনের শাখাগুলোর নাম আবার বলে দিচ্ছি, পটুয়াখালী আমাদের পৌরসভার মোড়, আমাদের বরিশাল বিএম কলেজের মসজিদ গেটের পশ্চিম পাশে আলী মার্কেট 3য় তলায়, এবং খুলনা টুটপাড়া, ঠিক আছে? খুলনা টুটপাড়া আমাদের জবমেন্টেসের ন্যাশনাল হসপিটালের বিপরীতে। এরপরে দেখেন ফাতেমা ক্লিনিকের 4 তলায়। এরপর আমাদের দৌলতপুর আছে বিএল কলেজের একদম গেটের সামনের গেটেই, সোনালী ব্যাংকের অপোজিটে দেখবেন সেখানে আমাদের একদম ডিজিটাল বোর্ড আছে। এবং আপনি দিনাজপুর ফকিরপাড়া আমাদের আছে একটা শাখা, সেখানে লাইব্রেরি আছে। এবং রংপুর কিন্তু কারমাইকেল কলেজের সামনে আছে, সেখানেও শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, সেই বিশাল একটা ক্লাসরুম। এবার আমাদের বগুড়া আজিজুল্লাহ কলেজের পাশেই কিন্তু আমাদের চমৎকার একটা শাখা আছে। এরপর আমাদের শনিরাখড়া একটা শাখা আছে। এরপর কক্সবাজার আমাদের বিজিবি ক্যাম্পের সামনে কক্সবাজার শাখা আছে। কোনো সমস্যা নেই, ঘুরতে যাবেন, বউর নিয়ে যান, গার্লফ্রেন্ড নেওয়া যায়, কক্সবাজার ঘুরতে যাবেন আর আমাদের জব মেডিসিনে সেখানে গিয়ে ক্লাস করতে পারবেন। এরপর দেখেন আমাদের গোপালগঞ্জ কিন্তু আর একটা শাখা আছে, সুতরাং পোস্ট অফিসের মোড় গোপালগঞ্জ, সেখানে কিন্তু আমাদের জব মেডিসিনের শাখা আছে। আর ঈদের পরই কিন্তু আমাদের উদ্বোধন হবে যশোর শাখা। সুতরাং যারা এই যে, আর আমাদের হেড অফিস কোথায়? মিরপুর 10 সামাদ ম্যানশন 3য় তলা ফলপট্টি। এখানে কিন্তু সরাসরি অফলাইন, অনলাইন এবং লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবেন।
পাবেন। ওকে, এবার আপনাদের পরে স্যার বেশি দিন করে এই কোর্সটা নেবেন স্যার। আচ্ছা, যতদিন লাগে আমরা নিব। কুড়িগ্রামে একটা ব্রাঞ্চ খুলে খুব ভালো ইনশাল্লাহ। 10তম গ্রেডের জন্য কি করব? হ্যাঁ, 10ম গ্রেডের জন্য কি করবেন? সব 10ম গ্রেড আর এই একই জিনিস, একই জিনিস ভাইয়া, একই জিনিস, একই জিনিস। দ্রুত 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 দেখছি যে বেশি দিন করে আরও কারো প্রশ্ন স্যার, আবার কদিন থাকবে? ময়মনসিংহ কোনো শাখা নেই? ময়মনসিংহ শাখাটা ঈদের পরে আমাদের রান হবে, ঠিক আছে স্যার। আমার কমেন্ট পড়েন না কেন? ওয়াসিম আকরাম, এই তো ভাইয়া পড়ে ফেলেছি। আপনারা তাও কি বাসুদেব মিস্ত্রি স্যার, ক্লাস রাতে না নিলে দিনে নেবেন? ঈদের পরে এই ক্লাসটা রাতে চলে যাবে, রাত 8টায় চলে যাবে। ঈদের পরে এই ক্লাসটা রাত 8টায় চলে যাবে। এখন কিন্তু সকাল 11টায় রাতে। স্যার আজকে 11:20 কোর্সে ভর্তি হলাম, হাইলাইটস কখন পাবো? আরে ভর্তি হয়েছেন কেবল, হাইলাইটস 2 দিন তো টাইম দিবেন। টাইম দিবেন না, এত তাড়াতাড়ি হয়? এই কি বাঙালির একটা স্বভাব, এ বিয়ে কবুল করে না তার আগে বাসর করে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। এলো বাঙালি, বুঝছেন? বউয়ের কিন্তু কাবিন নামার টাকাটা পরিশোধ করে না, তার আগেই বাসর করে দৌড় দেয়। এলো বাঙালি। আজকে ভর্তি হলেন, আজকে হাইলাইটস কখন দিবেন? এটা কোনো কথা? এত স্টুডেন্ট, একটু সময় দেন। আজকে একটা বেশ দেখে দেখে দেখি স্যার, বোটানি রিটেনের সিলেবাস একটু আচ্ছা হ্যাঁ বোটানি আছে, বোটানি ক্লাসটা আমরা রুটিন দিয়ে দেবো স্যার। নীলফামারীতে একটা শাখাদান দিয়ে দিলাম। ফেনীতে কোনো ব্রাঞ্চ আছে নেই? না নেই স্যার। শনির একরাতে আপনি ক্লাস নেবেন? হ্যাঁ অবশ্যই, শনির একরাতে আমি ক্লাস নেই তো স্যার। সমাজবিজ্ঞানের কলেজ ক্লাস হবে 11:20 ক্লাসগুলো নির্দিষ্ট সময় দিলে ভালো হয়। অবশ্যই আমরা নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছি, সকাল 11টায় এবং ঈদের পরে রাত 8টায়। এক্সিস্টেন্সিয়াল ফিজিক্স কিন্তু আছে 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 মনে থাকবে। আচ্ছা দেখে দেখে আর কোনো প্রশ্ন আছে স্যার? আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্সের ক্লাস কয়টা হয়? ফিজিক্স আমাদের সকাল 10টা থেকে রিটেন ব্যাচের ক্লাস। আগামীকালও আমাদের 5টা ব্যাচের ক্লাস। আগামীকাল 5টা ব্যাচের ক্লাস আমরা সকালে কিন্তু পোস্ট করে জানিয়ে দেবো, এবং আজকে রাতেও কিন্তু অনেকের জানিয়ে দেওয়া হবে গ্রুপে যে কালকে কোন কোন ব্যাচের ক্লাস। আজকে কিন্তু অ্যারাবিকের ক্লাস হলো, ইসলাম শিক্ষার ক্লাস হলো, ইতিহাসের ক্লাস হলো, তাই না? আজকে কিন্তু অনেকগুলো রিটেনের ক্লাস হলো, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ক্লাস হলো, তাই তো? এবং দেখবেন 3 তারিখ কিন্তু কারুকলা যারা ভর্তি হয়েছেন তাদের 3 তারিখ ক্লাস আছে, এবং যারা শারীরিক শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন তাদেরও 3 তারিখ ক্লাস আছে। রাষ্ট্রবিজ্ঞানে যারা ভর্তি হয়েছেন তাদেরও কিন্তু 3 তারিখ ক্লাস আছে, তাই না? ম্যাথের ক্লাসটা আমরা কবে? 3 তারিখ না, 4 তারিখ রেখেছি। এগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের জেনে নেবেন। হ্যাঁ স্যার, মমিন স্যার অনেক দ্রুত গণিত করায়, যা আমাদের বুঝতে অনেক সমস্যা হয়। রাজি বলা হয় মমিন স্যার দ্রুত গণিত করায়, এটা সমস্যা আপনার একার সমস্যা, কিন্তু সবার তো না। অনেকে তো বলে হ্যাঁ মমিন স্যার ঘুমাইয়া পড়ায়, আস্তে আস্তে তুই ঘুমাইয়া ম্যাথ করায়, অনেকে ঘুমাইয়া পড়ে, বুঝছেন? ওকে, দেখি 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 শারীরিক শিক্ষা লিখিত কোর্স হবে। হ্যাঁ, শারীরিক শিক্ষা লিখিত কোর্স হবে সব 1499 টাকা, সব 1499 টাকা। ওকে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমরা যে একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, এবার একটু বলি নিবন্ধন কোর্সটার কথা বলি। নিবন্ধন, এই যে নিবন্ধন 18তম, এই 18তম নিবন্ধন লিখিত, 18তম নিবন্ধন যারা লিখিত পরীক্ষা দেবেন যে কোনো কোর্স, ঠিক আছে, হিন্দু ধর্ম ব্যতীত। হিন্দু ধর্ম টিচার আমরা এখনো পাইনি, এই জন্য হিন্দু ধর্ম ব্যতীত আমরা যে কোনো সাবজেক্টের জন্য আপনারা ভর্তি হবেন অনলি 1499 টাকা। এখানে আমাদের কেউ রিকোয়েস্ট করবেন না ভাইয়া যে কোর্স ফি একটু কমাই রাখেন, ঠিক আছে, আমি অসহায়, আমার বউ নাই, গার্লফ্রেন্ড নাই, এই ধরনের কথা কোনো বলা যাবে না, ঠিক আছে। অর্থাৎ এই কোর্সে কিন্তু 1499 টাকা। আর স্কুল কলেজ দুইটা যদি করেন তাহলে কিন্তু আপনাকে 3000 টাকা পে করতে হবে, অতিরিক্ত 2 টাকা আমাদেরকে দিতে হবে। কথা ক্লিয়ার কিনা স্যার? দ্রুত 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 বলেন, আর কোনো কিছু আছে বলেন তো? ভূগোল লিখিত কোর্স আছে? অবশ্যই আছে, ভূগোল লিখিত কোর্স অবশ্যই আছে। অনলি 1499 টাকা, অনলি 1499 টাকা কিন্তু আমাদের কোর্স ফি 1499 টাকা। আসলে আমি একটা বুঝি না, আপনারা লিখিত কোর্সে কেন ভর্তি হচ্ছেন না বলেন তো? যারা 40+ কাটমার্ক থাকে তারা ভর্তি হয়ে যান ভাইয়া, যে যে সাবজেক্ট। কেন জানেন? আপনি লিখিত পরীক্ষা পাশ করবেন, এটা চাকরি পাবেন। অন্য চাকরি পরীক্ষা রিস্ক আছে কি জানেন? আপনার ঘুষ লাগে এবং মামু খালুর লাগে, কিন্তু আপনি দেখেন তো নিবন্ধন পরীক্ষা 1 টাকা ঘুষ লাগে? সহজে লাগে না তো। গণ বিজ্ঞপ্তি মারতেছে ধুমাইয়া, অনেকের বিনা পয়সা চাকরি পাইতেছে। দেখেন 35 বছর এইজ থাকলেই তারা একটা চাকরি পেয়ে যায়। তাহলে আপনি যদি একটা লিখিত পরীক্ষা বেশি নম্বর থাকে, আপনি তো 1 বছরের ভিতরে একটা চাকরি পেয়ে যাচ্ছেন। একটা কলেজে ঢুকতে পারতেছেন, মাশাআল্লাহ কত সুন্দর। একটা স্কুলে ঢুকতে পারতেছেন, কত সুন্দর। এই স্কুলে একটা চাকরি করে আপনি পাশাপাশি একটা বিজনেস করতে পারতেছেন। কলেজে চাকরি করে আপনি একটা বিজনেস করতে পারতেছেন, পাশে মৎস্য করতেছেন, কেউ ফার্মাসি দিচ্ছেন, অনেক অনেক কিন্তু বিজনেস করতেছেন। তা দেখেন একটা শিক্ষকতার পাশাপাশি কিন্তু চমৎকার একটা কিন্তু সুযোগ কিন্তু আছে। সুতরাং এই সুযোগটা হাতছাড়া করে না, ঠিক আছে। ভালো যারা টিকবেন দয়া করে একটু ভালো করে পড়েন, লিখিতটা একটু ভালো করে দেন যাতে আপনারা চাকরিটা পান। ওকে, আর যারা ম্যাথে আছেন তাদের বলি ভাই ভৌত বিজ্ঞান ম্যাথ প্রচুর পরিমাণে নিয়োগ দেয়, প্রচুর পরিমাণে নিয়োগ দেবে। একটু বেশি করে পড়েন, বেশি করে পড়েন। স্যার জব বেড়েছেন তো দুর্বলের জন্য, তাহলে সবার সাথে তুলনা দিলে হবে স্যার? তোমার দুর্বল বানানি ভুল, বুঝছেন? দুর্বল বানাটা ঠিক করো, ঠিক আছে, একটু দুর্বল বানাটা ঠিক করো।
হ্যাঁ দেখি স্যার, আগে জানলে আগে না ভর্তি হতাম, ইস রে অফার পাতাম। আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন, ফরিদপুরের শাখা কি হবে? শোনেন, ফরিদপুরের শাখা হবে, এগুলো শাখা হবে একটু দেরি। আপনি দেখে আড়ং শপিং মল সারা বাংলাদেশে কি এখনো ছড়িয়েছে? ছড়ায় নেই। আমি তো দেখলাম বরিশালে মনে হয় কিছুদিন আগে উদ্বোধন হলো আমার বরিশাল শহরে। তো এই কিছুদিন আগে দেখলাম বরিশাল শহরে আড়ংয়ের শপিং উদ্বোধন হলো। দেখো মানুষ তো দেখো অনেক দিন পর পাইলো না। তা এখন দেখেন এইরকম জব মেডিসিন তো তার আগে দ্রুত ছড়িয়ে পড়তেছে, তাই না? আমি তো বলেই দিলাম ঈদের পরে আমরা একটা কোথায় কুষ্টিয়াতে দিব ঈদের পরে, তারপর বলেছিলাম কুমিল্লা, সাভার, তারপর আমাদের সেই কোথায় এদিকে ময়মনসিংহ, যশোর, ইনশাল্লাহ সব জায়গায় হয়ে যাবে। দোয়া করো সব জায়গায়। স্যার কুরিয়ারে বই আসতে কতদিন লাগবে? যেহেতু এখন ঈদ, কুরিয়ারে আপনি 2 থেকে 3 দিন টাইম নেবেন। ভর্তির পরে অবশ্যই আপনার 2 থেকে 3 দিন টাইম লাগবে, ওকে? আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো সাবজেকশন প্রশ্ন আছে বলো তো ভাইয়ারা, আরও কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাই হোক, আমি বললাম আপনাদের এই যে কথাটা বলে দিলাম। আর অনেকে আমি বলি যে তবে 11 থেকে 20তম গ্রেডটার প্রতি টার্গেট নাও। আর অনেকে বললেই যারা 47তম বিসিএসে ভর্তি হবে ভাইয়ারা, 47তম বিসিএস যারা আছে প্রিলি এই অ্যাডভান্স কোর্সে ভর্তি, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন, তারা এই কোর্সটা করেন। এবং এই কোর্সের কোর্স ফি আমরা রেখেছি কত? 4000 টাকা কিন্তু। আর যাদের একটু আর্থিক সমস্যা আছে ভাইয়া, তারা কিন্তু আমাদের 3500 টাকা দিবেন, মনে থাকে যেন। এটা হলো 47তম বিসিএস প্রি, 144টা লেকচার শিট, 144টা ক্লাস, জমজমাট আয়োজন, মানে একদম বেসিক থেকে শুরু করতে পারবেন তারা, এই কোর্সটা কিন্তু আপনারা করতে পারবেন। আর যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্সটা করতে চান তারা কিন্তু খুবই কম টাকায় আমরা অ্যাডভান্স প্রাইমারি একটু আপনাদের বলে দিচ্ছি, দেখেন অ্যাডভান্স প্রাইমারি এই যে অ্যাডভান্স প্রাইমারি কোর্স 6 মাস, ম্যাথ কত? এটা কিন্তু 6 মাস, এই যে 6 মান্থ, এই 6 মাস বেসিক 0 থেকে শুরু। এবং এটা কোর্স ফি রেখেছি অনলি 2200 টাকা। অনলি কত? 2200 টাকা রেখেছি কিন্তু আমরা। হ্যাঁ, অ্যাডভান্স প্রাইমারি, তারপর কি 19তম নিবন্ধন, এটা যারা করবে ভাইয়ারা, এটাও কিন্তু আমরা কি করছি? 2200 টাকা রেখেছি, অনেক কম টাকা রেখেছি কিন্তু বেকারদের কথা। এবং এর সাথে কিন্তু বই আছে, 4টা হাইলাইটস কিন্তু আছেই। কুরিয়ারে কিন্তু আপনাদের একদম ফ্রিতে পৌঁছে যাবে। তো দেখেন একটা কোর্সে আমরা কতটা কম নিচ্ছি, আপনাদের বই কুরিয়ারে পাঠিয়েছি, কুরিয়ার চার্জটাও আমরা দিয়ে দিচ্ছি। দৈনিক আমাদের কুরিয়ার বিলও আসে অনেক টাকা। এই দেখেন দৈনিক আমাদের কখনো 20,000, কখনো 15,000, কখনো 10,000, এরকম বিল কিন্তু দৈনিক কুরিয়ারও বিল আসে আমাদের। তা আপনাদের পিছনে কিন্তু এই টাকাটা ব্যয় করি। আমরা যদি কুরিয়ার চার্জটা আপনাদের কাছ থেকে নিতাম, যদি কন্ডিশনে আপনাদের কাছে পাঠিয়ে দিতাম, আপনারা কিন্তু নিতে বাধ্য। সে কুরিয়ার থেকে 50, 60, 70 টাকা আপনারা নিয়ে নিতেন, কিন্তু সেই টাকাটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওকে? স্যার আমি খুব দুর্বল স্টুডেন্ট, আর তোমাকে কলিকাতা হারবাল খেতে হবে। আরশাদুল হক সে লিখছে স্যার আমি খুব দুর্বল, তাকে কলিকাতা হারবাল খেতে হবে, ঠিক আছে? আইসিটি লিখিত পরীক্ষা কোনো কোর্স আছে? অবশ্যই আছে। আমার হাজব্যান্ড টাকা দেয় না, ভর্তি হবে কি করে? অর্জুন লিখছে স্যার, কি লিখছে? স্যার আমার হাজব্যান্ড টাকা দেন, আজকে হাজব্যান্ড একটু বেশি করে আদর করবা রাতে, ঠিক আছে? তাহলে টাকা দিয়ে দেবে, মনে থাকে জানো? একদম আদর করে ডাকবে, ওগো স্বামী প্লিজ একটু শোনো না, এরকম কথা বলবা, আদর করে কথা বলবা। আদর করে কি কথা বলে? পুরুষ মানুষ তো এমনি বোকা, এ মেয়েরা একটু আদর করলে পুরুষ মেয়ে একদম টইলে পারে, বুঝলেন না? পুরুষের মন কিন্তু একদম নরম, এমনি বাইরে বাঘ, কিন্তু একটু আদর দাও বেশি করে, দেখবে একদম টইলে গেছে, একদম টইলে যাবো। স্যার 19তম নিবন্ধন সার্কুলার কবে দিবে? ঈদের পরে 19তম নিবন্ধন সার্কুলার আসবে। স্যার আইসিটি লিখিত কোনো কোর্স আছে? আমি তো বলেই দিলাম আইসিটি লিখিত কোর্স মাত্র 1499 টাকা, মাত্র 1499 টাকা, 1499 টাকা, ওকে? দেখি আর কোনো প্রশ্ন লিখলে আর কোনো প্রশ্ন আছে? দ্রুত বলো ভাইয়ারা, ক্লাসটা শেষ করে দিব, বলো আর কোনো প্রশ্ন আছে? দেখো একটু এই ঈদে একটু কষ্ট করেন, মনে রাখেন যে আগামী ঈদে যেন ভালোভাবে কি করতে পারেন, মানুষকে সাহায্য করতে পারেন। আপনার কিন্তু অনেকে মন কাঁদে, গরিব মানুষদের দেখে মন কাঁদে, তাই না? তো তাদেরকে আপনারও ইচ্ছা করে যে গ্রামে গিয়ে মানুষদের শাড়ি দেই, লুঙ্গি দেই, পাঞ্জাবি দেই, মানুষকে দান করি। অনেকে দেখি যে গ্রামে কি সুন্দর চাকরি পেয়ে গ্রামে এসে কী করে, মানুষদের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, এতিমদের সাহায্য করে। আপনার দেখে কিন্তু খুব লাগে, আমার কবে চাকরি হবে, আমিও এরকম আমার বেতনের একটা টাকা নির্দিষ্ট অংশ দিয়ে আমিও কি করব, মানুষের সাহায্য করব, আমিও জাকাত দিব। তাহলে দেখবেন যে এইটা কিন্তু ভাই জাকাত দিবেন, জাকাত দেয় যারা এখানে বড় লোক আছে জাকাত দিবেন। অনেক মেয়েরা আছে এখানে বড় লোক, এখানে ছেলেরাও আছেন অনেক বড় লোক, যারা বড় লোক যিনি জাকাত দেবেন, হিসেব করে জাকাত দান। আপনার এলাকার গরিব মানুষ, আপনার নিজের যারা আত্মীয় আছে তাদেরকে আগে দিবেন, এরপর পাড়া প্রতিবেশীদের দিয়ে দিবেন, ওকে? দেখি আর কোনো প্রশ্ন? দেখি স্যার আমি আপনার নাম্বার টাকা পাঠাইছি, এখনো অ্যাড করেনি। আচ্ছা আগামীকাল সকালে অ্যাড করে দিব, আগামীকাল সকালে কি করে দিব, অ্যাড করে দিব, ওকে? স্যার আপনি কি এটাকে বললেন দুর্বল বলে কি সফল আর উপায় না? এই যে দেখেন এবার বলছে, এই যে বলছে স্যার না আমি দুর্বল না,
স্যার আমি হলাম পড়াশোনায় দুর্বল। হ্যাঁ, তুমি পড়াশোনায় দুর্বল, এখন থেকে তুমি স্থির নাও যে দৈনিক পড়াশোনা করবা। দৈনিক পড়াশোনা করতে হবে কয় ঘন্টা? দৈনিক তো 5 থেকে 6 ঘন্টা যদি পড়াশোনা নিয়মিত করো, রুটিন মাফিক ক্লাসগুলো নিয়মিত করো, আর নিয়মিত পড়াশোনা করো ভাইয়া, তাহলে দেখবা কিন্তু ভাইয়া তুমি কি করবা? ভাইয়া তুমি কিন্তু আর দুর্বল থাকবা না। কখনো প্রকাশ করতে হয় না আমি দুর্বল। ভাইয়া এই কথা যদি বলেন, কোনো কাজে আপনি জীবনে দুর্বল, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করবেন না। আপনি কারো কাছে আপনার দুর্বলতা প্রকাশ করেন, আপনার পকেটে টাকা নেই, আপনার শত্রুর সাথে কখনো আপনি এইটা বলবেন না। অন্যের কাছে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবে না। তখন অন্য কি করবে জানেন? আপনার ওই দুর্বলতার সুযোগটা কাজে লাগাবে। এই জন্য কারো কাছে কখনো দুর্বল সহজে মাথা নত করা যাবে না, কারোর সাথে দুর্বলতা প্রকাশ করা যাবে না। পুরুষ মানুষ একটা সাহস থাকতে, মেয়ে আপনি যদি দুর্বল দুর্বল ভাব দেখান, আপনি তো বিয়ে করতেই পারবেন না, বুঝছেন? হ্যাঁ, এই যে স্যার দেখিয়ে দেবে একদিন দুর্বল দুর্বল হতে, গুড। একজন কিন্তু দেখেন এই সাহসটা কাজে লাগান। এবার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যে মেয়েটা ফার্স্ট হলো, তারকে নাকি এক টিচার নাকি বলছিল যে তুমি কি ইউ আর নট ফর ডিউ, ঠিক আছে, ইউ আর নট ফর ডিউ, এই কথাটা কিন্তু তাকে বলেছে, অর্থাৎ তুমি ঢাকা ইউনিভার্সিটির উপযুক্ত না। সে কিন্তু দেখিয়ে দিয়েছে ঢাকা ভার্সিটিতে কিভাবে চান্স পেতে হয়, এবং সে কি করছে? সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে ভর্তি পরীক্ষা, দেখছেন? এবং আমি যে আপনার, তুমি কিন্তু চাকরি পেয়ে তুমি বলবা, স্যার নাসির স্যার আপনি কিন্তু একদিন আমারে কইছিলেন কলিকাতা হারবাল খাইতে, আমি পামি না, আমি দুর্বল পড়াশোনা, এই জন্য কিন্তু আপনি আমার ইনসাল্ট করছিলেন স্যার। এইবার দেখেন স্যার আপনার চাকরি পাই আমি দেখাই দিলাম কেমনে চাকরি পায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকবে তো? ক্লিয়ার? কথা কন না কেন? ক্লিয়ার কিনা? ভূমি জরিপ অধিদপ্তর জন্য কি কোনো আয়োজন? হ্যাঁ, ভূমি জরিপ অধিদপ্তরের জন্য 11 থেকে 20তম গ্রেড, আপনার জন্য 11 থেকে 20তম গ্রেড। 20তম বগুড়া ব্রাঞ্চ কোথায়? আজিজুল্লাহ কলেজের পাশে। আজিজুল্লাহ কলেজ কি? কামারগাড়ি, 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 ওখানে আসবে। দেখি স্যার 47তম বিশেষ সার্কুলার কবে? 47তম বিশেষ সার্কুলার হবে এ বছরই হবে, টেনশন নিন না, 2-3 মাস পরেই হবে, 2-3 মাস পরই হবে। 47 বিসিএসে 2-3 মাস পরই হবে, সুতরাং 47তম বিসিএসে ভর্তি হয়ে যান। 47তম বিসিএস ভর্তি, ওকে? যাই হোক ভাইয়ারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি আপনাদের কথা, অনেক কষ্ট করে জানি, অনেক কষ্টের টাকাটা আমাদেরকে দেন, সেই কষ্টের টাকাটা আমরাও আবার কি করি, আমাদের অনেকগুলো স্টাফ, তাদেরকে স্যালারি দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমরাও কষ্ট করি, আপনারাও কষ্ট করেন। বেকারদের জন্য সবসময় দোয়া থাকলো, আপনাদের জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ দেখাবে আগামীকাল রিটেন ব্যাচের ক্লাসে, 11 থেকে 20তম গ্রেডের ক্লাসে, ঠিক আছে? আগামীকালও কিন্তু আমার সাথে ক্লাস আছে, সাইদুল স্যারের সাথে ক্লাসে। আগামীকাল আমাদের হেড অফিসে অ্যাটলিস্ট 7-8 জন টিচারের ক্লাস আছে, ঠিক আছে? যারা নিবন্ধনের বিভিন্ন লিখিত সাবজেক্টে ভর্তি হয়েছেন তারা আগামীকাল ক্লাস পেয়ে যাবেন। ওকে, ভালো থাকবেন ভাইয়েরা, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।